আগে যেটাতে আমরা কাজ করছিলাম, এখন যেটা দিচ্ছি, আগে দিছিলাম, আগে ইয়াতে আমি একটা গ্রুপে আপনাদের এটার ক্যাট ফাইলটা দিছি, ঠিক আছে, এই যে কলাম লেআউটে এই ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পিডিএফ না, এটা কিন্তু কি দেওয়া আছে, ড্রয়িং ফাইল দেওয়া আছে, ঠিক আছে। তো ড্রয়িং ফাইল দিছি যাতে একটু মানে সহজ হয়। আমি কিন্তু এটা প্ল্যান দিব আগে, পরে প্ল্যান দিয়ে আপনার প্ল্যান থেকে কলামগুলো বসাবেন, তারপর নিজেরাও কলাম লেআউট করতে হবে। আমি যেহেতু ডাইমেনশন গুলো ক্লাস এখন আর ডিটেলস যাই নাই, সেজন্য আমি এটা দিয়ে দিছি। তো এখান থেকে এই কলামের মধ্যে আমরা কি বসাই, ফাইল ক্যাপ গুলা বসাবো, তাই না? ফাইল ক্যাপের লেআউটটা আমরা রাখছিলাম, মনে আছে তো নাকি? তাহলে এই যে দুইটা এখানে যে ইনফরমেশন দেওয়া আছে, দেখবেন এখানে ইনফরমেশন গুলা দিয়ে আপনি কি করবেন, ফাইল ক্যাপ গুলা বাইরে আলাদা করে রাখবেন আগে, ঠিক আছে। যে দুইটা ফাইলের জন্য, তিনটা ফাইলের জন্য, তারপরে এখানে চারটা ফাইলের জন্য আছে। এখান থেকে মাপগুলা কিন্তু এখান থেকে নিবেন, এখান থেকে এখানে যে দেয়া আছে, দেখেন এটা কতটুকু দেয়া আছে, 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি, মানে কত, 5 ফিট, তাই না? 5 12 60, মানে সেন্টার টু সেন্টার। এটাতে সেন্টার টু সেন্টার মাপ যে এখানে তাও সেম, আমরা যেভাবে করছিলাম, তাই না? এখানে কি 5 ফিট দেয়া আছে, এটাও 5 ফিট দেয়া আছে, আবার খেয়াল করবেন এটাও 5 ফিট দেয়া আছে। তাহলে আপনার দুইটা পাইলের যে পাইল ক্যাপ সেটা একটা আঁকবেন, তিনটা পাইলের যে একটা পাইল ক্যাপ সেটা একটা আঁকবেন, চারটা পাইলের একটা পাইল ক্যাপ যেটা সেটা একটা আঁকবেন। তার মানে এই প্রজেক্টের জন্য আপনার অনলি কয়টা পাইল ক্যাপ আঁকতে হচ্ছে, তাহলে 3টা, তাই না? 2টার আর 3টার আর 4টার, এই তো। এর আর ভেরিয়েশন থাকার কথা না, যদি অনেক সময় 4টা পাইল ক্যাপের হইলে অনেক সময় কি সাইজ ভেরিয়েশন হইতে পারতো। তো আপনারা বাইরের 3টা এঁকে জাস্ট কপি করে করে কি এখানে কলামগুলো সেন্টারে বসাবেন, ঠিক আছে। এটা নিয়ে আমরা মোটামুটি ক্লাস নিছি। জাস্ট সাপোজ আমার এই যে কলাম লেআউটটা আছে, আমি একটু দেখাই দিই তাহলে কি করতে হইতে পারে। সাপোজ এই কলাম লেআউটটা আমরা করছি, ওকে। আমি যেমন, ঠিক আছে, আমি একটু রিপিট মানে করে যাচ্ছি যে কিভাবে প্রসেসটা ফলো করবেন, ঠিক আছে। যেমন এই যে এটা হচ্ছে কলাম লেআউট, তো আমরা করব এখন কলাম লেআউট থেকে। আমি বলছিলাম যে আপনারা যখন কপি করব, আমরা এই যে গ্রিডের মানগুলো থাকবে, কিন্তু আমরা কলামের যে মাপগুলা দেয়া আছে এগুলা কি রাখবো না, এগুলা ছাড়া আমরা কি করব, এটার জন্য কপি করব। এই যে এটার জন্য এখানে কি কলামের মাপগুলো আছে, কলামের মাপগুলা তো নাই, তাহলে আমাকে কি অফ করতে হবে, এখানে অফ করবো এখানে কলামের ডাইমেনশন গুলা আর কলামের নাম্বারটা, ঠিক আছে। যদি লেয়ার এরা যদি আলাদা লেয়ারে থাকতো, আমি তাহলে জাস্ট এখানে ক্লিক করে এদেরকে অফ করে দিলে অফ হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে এই ফাইলটাতে, যে তাদের ডাইমেনশন গুলার আলাদা লেয়ারে মেবি নাই আর কি। আমি একটু দিই যাচ্ছে কিনা, এগুলা যাচ্ছে না, এটা কোন লেয়ারে আছে, লেয়ারটা অফ হয়েছে, তাও যায় না। আর এরপরে এটাকে অফ করে দিতে পারি, ঠিক আছে। তার মেইন কথা হচ্ছে আমরা যখন এই ফাইল থেকে এটাতে আসবো, শুধুমাত্র আমার কি কি আসবে, এই যে কলাম আসবে। এখানে এগুলা না যাওয়ার পিছনে কিছু কারণ আছে আর কি, যেহেতু এখানে ডাইমেনশন দুইবার আলাদা আলাদা করে দিয়েছে, মানে ডাইমেনশনের কোনো কিছুতে প্রবলেম আছে আর কি। আমি এটা অন্যভাবে একটু সলভ করতে পারি কিনা দেখি, একটু লেয়ারটাকে আইসোলেট করে নিই, আইসোলেট এই যে এই লেয়ারটা, অথবা কি করতে পারেন, যেমন দেখেন এখানে কলামে আমি যখন আইসোলেট করছি লেয়ারটা, তখন শুধু কারা আছে, ওই লেয়ারের ড্রয়িং ইয়াগুলাই আছে। এখানে কিন্তু ওই যে দাগগুলো আছে এগুলা কিন্তু নাই, আছে মানে এটা লেয়ার ভেরিয়েশনের কারণে হচ্ছে। এখান থেকে আপনারা এটা ডিলিট করে দিতে পারেন, কপি করার পরে আবার লেয়ার আনসিলেক্ট করলাম, ঠিক আছে। আর আমার সব ডাইমেনশন চলে গেছে, তাই না? অন্য সব কিছু আছে, শুধু কি ডাইমেনশন গেছে। আমি কপি করার পরে এখান থেকে কপি করার পরে এখানে রাখছি, এরপরে লেয়ার আইসোলেট, যেমন আমার এখানে যে নাম্বারগুলো ডিলিট করতে হবে, তাহলে আমি কি করে নিতে পারেন, আইসোলেট করার সময় এটা সহ রাখতাম, তাইলে কি এটাও সহজ চলে যেত আর কি। জাস্ট এদেরকে আমি কি করে দিব, ডিলিট করে দিলাম, ঠিক আছে। এরপর আনআইসোলেট করে দিলাম। এখন আমার ফাইল ক্যাপের জন্য হ্যাঁ, প্ল্যানের মধ্যে আমরা আগে বসাতে হবে, এরপরে এখান থেকে কলামগুলো বের করে নিয়ে এগুলা এটা বানাবো। এটা বানানোর পরে এখানে কিন্তু একটা জিনিস বাকি থাকবে। আমি বলছি কি আপনাদের, আপাতত আমরা তো ডাইমেনশন নিয়ে এত বেশি ডিটেইলসে জাস্ট গ্রিড লাইন গুলো টানবেন আর কি, আপনারা আপাতত গ্রিড লাইন গুলো টানবেন, ঠিক আছে। যেখানে যেখানে গ্রিড গেছে গ্রিড গুলো টানবেন। ডাইমেনশন তো এখন আপনি ক্লাসে যেহেতু দিন, আপনারা হয়তো যদি একটা ক্লাস যেহেতু আলোচনা করছে, হয়তো কিছু দিয়ে রাখেন আর কি। আমি কিন্তু ডাইমেনশন ক্লাসে আরো কিছু দেখাবো, এগুলা কিভাবে মেনটেন করে। যে আমি বললাম যে আলাদা লেয়ার রাখতাম, তাহলে আমার জন্য এটা সহজ হয়ে যেত, তাই না?
এভাবে লেয়ার মেনটেন করা, আলাদা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করা, এগুলো নিয়ে ডিটেলসের কথা। আপনার জাস্ট এইরকম এগুলা থাকবেন। এটার পরে এখানে দেখেন এখন আপনার করতে হবে পাইল ক্যাপ। আমার এই পাইল ক্যাপের জন্য আমি কি বলছি, আপনারা আগে বাইরে এগুলো এঁকে নেবেন, এটার একটা, তারপরে এই তিনটার জন্য, তাই না, এগুলো আলাদা করে এটার জন্য আমি জাস্ট বের করে দেখাচ্ছি আর কি বাইরে। এবং আমরা যখন কপি করে বসাবো, এই যে ডাইমেনশন দেওয়া আছে না, ডাইমেনশন সহ বসাই তারপর দিয়ে দিব, তাহলে আমাকে বারবার কি করতে হবে না, বানাইতে হবে না আর কি। আমি এই ডাইমেনশন গুলো সব একটু কপি করি। আপনারা আপাতত ডাইমেনশন যদি দিতে না পারেন কোনো সমস্যা নেই, আমরা যখন ডাইমেনশন দিব তখন আপনি ডাইমেনশন বসাবেন, ঠিক আছে। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি যে আপনারা কি করতে পারেন। এটার ডাইমেনশন সহ আমি কপি করে নিয়ে যাচ্ছি। ওকে, এই তো এটার উপরের দিকে আছে। মোট কথা আমার এই জিনিসটা বানানো থাকবে বাইরে, এই যে এটা আমি কপি করে বাইরে রাখলাম। ওকে, গ্রিডটা কপি হিসেবে রাখবেন। এখন এই যে ফাইল ক্যাপটা যখন আমরা বসাবো কি করব, এখান থেকে কপি করে ওই যে জিওমেট্রিক সেন্টার, তাই না, জিওমেট্রিক সেন্টার ধরে আমরা যদি অটো মোড অফ করে দিই, এখানে আমার 2 নাম্বারটা ছিল, তাই না, 2 এর এই যে এটা জিওমেট্রিক সেন্টার এসে বসাই দিলাম, ঠিক আছে। তারপরে এটা আর কোথায় কোথায় আছে, এই যে 2 এর এখানে একটা আছে, তাই না, এরপরে এখানে একটা আছে। তাহলে আমরা জাস্ট খুব সিম্পল, আমি বাইরে একটাকে বানাই নিছি, তারপর কি এখানে জিওমেট্রিক সেন্টার ধরে ধরে বসাই দিচ্ছি, তাই না। আর যেখানে যেখানে আছে সেখানে একটাই বানাই নিবেন, তারপরে কপি করে বসাই দিবেন। আর 2 নাম্বার এই যে এখানে দুইটাতে আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে জিওমেট্রিক সাধারণত এটা কি হয়, ফাইল ক্যাপের সেন্টার এবং কলামের সেন্টারটা কি মানে একদম একই পয়েন্টে রাখা হয়, যাতে তাদের লোডের সেন্টার পয়েন্ট একই থাকে, ঠিক আছে। তাহলে এইভাবে কপি যেখানে যেখানে বসবে, যেটা বসবে সেটা কি কপি করে জাস্ট বসাই দিবেন, তাই না। খুব সিম্পলি আমরা বসাই দিতে পারতেছি। এখন কয়েকটাতে এভাবে নাই, কিভাবে আছে, রোটেট করে আছে, তাই না। এই যে আমার এখানে যেমন এটাতে এই ডিরেকশনে রোটেট হয়ে আছে। তাহলে কি করবেন, এটাকে আমরা প্রত্যেকটা যে একদম ওইভাবে বসবে তা তো না, তাই না, কিছু কয়েকটা এবার উল্টা থাকতে পারে। যেমন এখানে ফাইল ক্যাপের সব এদিকে মাথা দেখা যাচ্ছে, ওদের সব এদিকে। কোনোটা তো এরকম উল্টাও থাকতে পারতো, যে এটা এদিক থেকে অ্যারো হইতে পারতো, তাই না, এরকম করেও সে দিতে পারতো। যেভাবে দেয় এটা কোনো ইয়ে না। আর 4টা তো খুব ইজিলি আপনি বসাই দিতে পারবেন, ঠিক আছে। শুধুমাত্র একটা দেখা যাচ্ছে কি এটা আর এটা রোটেট হয়ে আছে, ঠিক আছে। তাহলে এটা কি করবেন, ওটাকে রোটেট করে নেবেন আর কি, কপি করে আপনি কপি করে কি করে নেবেন, রোটেট করে নেবেন একটা, আর ও লিখে এন্টার করে এটা সেন্টার ধরে আমরা কি রোটেট করে নিব, ঠিক আছে। হ্যাঁ, গ্রিড লাইন তো আর চেঞ্জ হবে না, যে গ্রিড লাইন এবং গ্রিড লাইনের ব্যাপারে আমি আপনাদেরকে কি বলছি যে আমরা এটাকে ব্লক করে ফেলবো। এখানে যেমন ব্লক করা নাই, ঠিক আছে। আমরা গ্রিডটাকে পর আমি দেখাবো যে যাতে সে কখনো চেঞ্জ না হয়। আমি এটাকে একদম প্রফেশনাল যখন করবো দেখবেন, সো এই গ্রিড লাইন গুলাকে আমি শুধুমাত্র ইয়ে করে একটা ব্লকে নিয়ে আসবো, ব্লক বানাই ফেলবো, একটা অবজেক্ট বানাই ফেলবো। যখন আমি কপি করবো যাতে আমার কোনো কি না হয়, যেন আমি এখন কপি করতে গিয়ে কোনো একটা গ্রিড লাইন নড়ে গেল, তখন আমার বিমে গিয়ে দেখবেন যে বিমটা আমার ঠিক পজিশনে নেই। তো আমরা গ্রিডটা কলামে বসানোর পরে গ্রিড গুলাকে কি করে নিব, একটা ব্লক বানাবো, ঠিক আছে। এটা আমরা পরে দেখবো, আপনার আগে বানান আর কি। তারপরে আমার তো এখন কপি করতে গিয়ে অনেক সময় অনেক কিছু কি মিসিং হয়ে যেতে পারে, তখন আমরা শুধুমাত্র এই যে গ্রিড, একটা জিনিস খেয়াল করবেন, গ্রিড যখন বসাবেন এই গ্রিডের নাম্বার এবং গ্রিডের লাইন এবং এই যে উপরে গ্রিডের যে ডাইমেনশন, এরা একটা লেয়ারে রাখবো। এই ডাইমেনশনটাও কি গ্রিড নামক লেয়ারে রাখবো, ঠিক আছে। কেন, ওই যে বললাম আমি তখন তারা কি একটা অবজেক্টে থাকলে তারা শুধুমাত্র আমার সাপোজ আমি এখানে আইসোলেট করতে চাচ্ছি, এখন যদি আইসোলেট করতে চাই এখানে ক্লিক করলাম, এন্টার দিলাম, দেন আমার এখন আইসোলেট হয়ে শুধুমাত্র কি আছে, গ্রিড লাইন আছে। তাহলে উপরের গুলা চলে গেছে না। হ্যাঁ, তো আমরা যদি নাম্বার এগুলা কি বলে ডাইমেনশন গুলো যদি ওই লেয়ারে রাখতাম, তাহলে আমার কি হতো না, তারা চেঞ্জ হতো না, তাই না। যেমন এটা যে সেন্টার লাইন, এখন ও যদি এটা এই কাজটা করতো যে এখানে যে এগুলা, ঠিক আছে, আমি রাইট ক্লিক করে দেখি সিলেক্ট সিমিলার দিয়ে সিলেক্ট হয় কিনা, হয়েছে। এটাকেও যদি আমি কোথায় রাখতাম, টেক্সটে না রেখে ওই যে সিএল যে লেয়ারটা, এই যে সিএল নামক লেয়ারে রাখছে, ঠিক আছে। এরপরে যে ডাইমেনশন, এই ডাইমেনশন গুলো বসানোর সময় কোন লেয়ারে বসাবো আমরা,
ওই যে ওই সিএল নামক লেয়ার আমি এখান থেকে আইসোলেট করে একটু সেগুলো প্রসেসটা দেখাচ্ছে যে বাইরের ডাইমেনশন দিচ্ছেন, এই বাইরের ডাইমেনশন গুলাকেও কোথায় রাখবো, ওই সিএল নামক লেয়ারে রাখবো। ঠিক আছে, ওকে দিলাম। এখন আমি যদি এখন আইসোলেট করলাম, এখন আমি যদি শুধুমাত্র ওই গ্রিডের অপশন গুলাকে রাখতে চাই, জাস্ট কি করে নিতাম, আইসোলেট যে কোনো একটাতে ক্লিক করে এন্টার করলে কি পরে আছে। ঠিক আছে, এখন এই যে এগুলা থেকে গেছে, এগুলা কেন আছে, অফ হয়ে যাবে আইসোলেট। এখানে এই যে নাম্বার গুলা থেকে গেছে না, এই ট্যাগস গুলাও কি ওই যে এই লেয়ারে লেখা ছিল। ঠিক আছে, তার মানে আমরা কলামের যে নাম্বারিং করব এটা কিন্তু কোথায় রাখবো, কলামের গ্রিডে রাখবো। ঠিক আছে, এগুলা লেয়ার মেনটেন করলে এটা একটা সুবিধা। দেখেন আমার এখন লেয়ার মেনটেন না করাতে ওরা কি করতে হচ্ছে, এরা থেকে গেছে, তাই না, তখন আবার আমাকে এটা অন্য লেয়ারে, তো এই জিনিস লেয়ার মেনটেন করে করে আপনারা যাবেন। এখানে আমার নাম্বার এগুলা থাকবে না, কি এগুলো আমি সিলেকশনের পদ্ধতি একটা আছে, এটা আমরা পরে দেখবো। আচ্ছা, আমরা আজকে টার্গেটের জায়গায় ডাইমেনশন তো রাখবো, এটাই তো বলছি আমি। ডাইমেনশন গুলাকে কি করছি, ডাইমেনশন গুলাকে ওই লেয়ারে রাখছি। এই যে এখানে এইটা গ্রিড লাইন, আবার এই যে গ্রিডের ডাইমেনশন এটা কোন লেয়ারে রাখছি, ওই সিএল লেয়ারে রাখছি, সিএল 1 এ। এটাই তো বললাম যে গ্রিডের জন্য যে ডাইমেনশনটা দিছি ওইটা থাকবে, কারণ গ্রিডের ডাইমেনশনটা প্রত্যেকটা গ্রিডে আমরা প্রত্যেকটা ড্রয়িং এ নিয়ে যাব। ঠিক আছে, কিন্তু কলামের মাপ এবং কলামের মান এগুলা থাকবে না, তাই না। এই জন্য বলছি যে যেমন এগুলা থাকতো না আর কি। এখান থেকে আমি এভাবেও সিলেক্ট করতে পারি, এখানে একটা সিলেকশন কুইক সিলেকশন আছে, আমি সেটা পর হ্যাঁ, কালার তো প্রপার্টিস, এটা প্রপার্টিস থেকে আসছে, এটা প্রপার্টিস ওই যে এটা ব্যাপারেই আছে, এটা ডাইমেনশন স্টাইল, এটা ডাইমেনশন স্টাইলের ব্যাপারে কথাবার্তা। ঠিক আছে, এটা পারবে কালারটা কিভাবে ভিন্ন আসলো, অন্য কেন আসলো, লেয়ারের কালার আসলো না কেন, এগুলো ডাইমেনশন স্টাইল ম্যানেজারে যখন যাবো তখন আমরা দেখতে পারবো। ঠিক আছে, এটাও একটা টেকনিক আমরা ইউজ করবো আর কি। তাহলে পরবর্তীতে যখন আমরা কপি করবো বারবার, ওই গ্রিড গুলা সে একসাথে থাকবে, কখনো কি এদিক ওদিক নড়বে না। ঠিক আছে, আজকে আমার টার্গেট, আপনাকে ফাইলটা দেওয়া হয়, একটু ফাইলটা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে আমরা কিভাবে স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা করবো সেটা। ঠিক আছে, তার আগে আমি আরেক কিছু জিনিস সেখানে আলোচনা করছি। আরেকটা জিনিস হচ্ছে আমি এই জিনিসটা দেখানোর তো প্রয়োজন মনে হয় নাই, কোনটা, এই যে যেটা আমি দিয়ে দিছি অলরেডি, তাই না, এই যে বিম লেআউট। বিম লেআউটটা খুব সিম্পল, যেদিকে বিম যাবে সেদিকে কি একটা কলাম থেকে কলাম একটা লাইন টানি, এরকম। আমি বাইরে যদি একটু দেখাই, এখান থেকে সাপোজ ওইটাও লেয়ার মেনটেন করবে নাকি, বিমের জন্য বিমের লেয়ার থাকবে, তাই না। এখানে বিমের লেয়ার আছে বি সি ডি, ওরা বিম গুলা কোন লেয়ারে রাখছে আমি একটু দেখি। ওদের লেয়ার হচ্ছে বিমের নামে একটা লেয়ার আছে। ঠিক আছে, এই যে বি হয়ে গেল, আচ্ছা বি হচ্ছে উপরে, এই যে বিমের নাম, বিমের লেয়ার বিমে, কিন্তু কালার কি কালার আসছে এখানে, ম্যাজেন্টা কালার, তাই না। এটা কারণ সে বিম যখন আসছে বিমের লেয়ারে রাখছে, কিন্তু প্রপার্টিসের কালারটা কি চেঞ্জ করে দিছে। ঠিক আছে, এই কারণে। তো এগুলা তো খুব ইজি জিনিস, যে এখান থেকে এখানে বিমের সাইজ কত বলছে, 10 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 10 ইঞ্চি, আমাদের দেশে ম্যাক্সিমাম 10 ইঞ্চি সাইজেরই ইয়া করা হয় আর কি। তো এগুলো কিন্তু দেখেন খুব সিম্পল সিঙ্গেল লাইন। এখানে আর কি আছে, এটা হচ্ছে গ্রিড লাইন। আমরা গ্রিডকে একটু নিচের দিকে পাঠাই, ড্র অর্ডার দিয়ে আমি সেন্ড টু ব্যাক দিলাম। ঠিক আছে, যে বিম দেখা যাচ্ছে, তাই না। এখানে পলিলাইনটা, এই সাদা পলিলাইন যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি স্ল্যাবের আউটলাইন আর কি। ঠিক আছে, স্ল্যাবের আউটলাইনটা সে এখানে আলাদা একটা পলিলাইন দিয়ে এঁকে দেখাইছে। এটাতে আমি একটু ডিলিট করি। এই যে বিম আঁকাটা খুব সিম্পল জিনিস, জাস্ট এখান থেকে দেখেন এটা পুরাটা কন্টিনিউয়াস যদি থাকে কন্টিনিউয়াস, কিন্তু গ্রেড বিমের ক্ষেত্রে অনেক সময় এটা চেঞ্জ হতে পারে। গ্রেড বিমের ক্ষেত্রে অনেক সময় এভাবে থাকতে পারে, যে দেখছেন গ্রিড মানে কলাম টু কলাম কি কানেকশন হতে পারে আর কি। গ্রেড বিম কোথায়, এখানে কোথায় আনছে, সোজা যায় নাই, কলাম টু কলাম কানেকশন আসছে। এটা গ্রেড বিমের ব্যাপারে এটা একটু চেঞ্জ আসতে পারে। এটাতে ওরা গ্রেড বিমে কোনো, এটা কোন ফ্লোরে, এগুলো নিয়ে পরে কথা, আজকে এখানে যাই। তাহলে এটা আঁকার জন্য জাস্ট একটা লাইন আঁকবেন আর কি, তাই না। লেআউট, বিম লেআউট করাটা খুব ইজি, জাস্ট লাইন নিবেন বিম লেয়ারের থেকে, এখান থেকে যদি সোজা কন্টিনিউয়াস সে এই পর্যন্ত থাকে ওই পর্যন্ত আঁকবেন। ঠিক আছে না। এরপর এখান থেকে যদি সে এদিক থেকে এদিকে আসে, একদম আমি এখানে চলে আসলাম। আর থিকনেস কত, বিমের প্রস্থ হচ্ছে 10 ইঞ্চি, তাহলে অফসেট করবেন প্রত্যেকটা একে, তারপর ও লেখা এন্টার করে 10 লিখে এন্টার করে প্রত্যেকটাকে অফসেট করে দিবেন আর কি, অপোজিট ডিরেকশন।
ঠিক আছে? এগুলো তো পারবেন নাকি? লাইন আঁকবেন আর অফসেট করবেন, একটা একটা লাইন আঁকলে হবে। এই ড্রয়িংটা আমি যেটা আপনাদের দিয়ে দিছি সেটার, ঠিক আছে? এটা পারার কথা। তো এখানে এলবি নামের একটা লেখা আছে, এলবি মানে হচ্ছে ল্যান্ডিং বিম। এলবি মানে এখানে কি, এখানে স্টেয়ার আছে, স্টেয়ারের ল্যান্ডিং এর নিচে বিম আর কি। এটা ফ্লোর লেভেলে না, কোথায় ল্যান্ডিং লেভেলে বিমটা থাকবে আর কি, এলবি লেখাটা। আর এফবি যেগুলো লেখা আছে এগুলো সব ফ্লোর বিমই লেখা আছে। ওকে, আচ্ছা, এটা দিয়ে দিছি কারণ আমাদের এটা ড্র করতে হইলে এই জিনিসটা লাগবে, ঠিক আছে? কোনটা? এই যে আমরা স্ল্যাবের ডিটেইলিংটা করবো আর কি, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে এটাকে কপি করে বের করতেছি। আপনাদের তো আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনাদের তার কপি করার দরকার নাই, ওর ভিতরে কাজ করতে, অথবা এটা থেকে কপি করে নিয়ে আসেন আর কি। যেটা দিছি ওখান থেকে কপি করে জাস্ট বিমের অংশটা আমরা বের করলাম। একটু আমি একটু পাশে রেখে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এবং কপি করার সময় খেয়াল রাখবেন এখানে আমার বিমের নাম্বার তো আর আসবে না, তাই না? তাহলে বিমের নাম্বার এখানে তো স্ল্যাবের ক্ষেত্রে তো বিমের নাম্বার লাগবে না। ঘুমাই পড়তেছে কেন প্রীতম? কি দিকে দেখেন এখানে বিম ছিল, এই যে একটা হচ্ছে গ্রিড লাইন, গ্রিড লাইনটা উপরে আছে, তাই না? এই যে গ্রিড লাইন উপরে আছে, গ্রিড লাইন উপরে, এই দেখছেন গ্রিড লাইন কোথায় আছে? উপরে আছে। তাহলে গ্রিড লাইন উপরে দেখা যাচ্ছে দেখে বিমটা দেখা যাচ্ছে না। তাহলে গ্রিড লাইনকে যদি না দেখে আপনি বিমের লাইনকে দেখাচ্ছেন, তাহলে গ্রিড লাইনকে কোথায় পাঠাইতে হবে? ব্যাগে পাঠাইতে হবে। সেটা আমরা দেখাইছিলাম। এইটা সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে আমি সব সিলেক্ট সিমিলারও দিতে পারি। সিলেক্ট সিমিলার দিলে কি হবে? সব গ্রিড একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি রাইট ক্লিক করে ড্র অর্ডার দিয়ে ওদেরকে ব্যাকে পাঠাই দিচ্ছি, সেন্ড টু ব্যাক। তাহলে বিমটা দেখা যাবে, শুধু গ্রিডটা থাকবে না, তাই না? এটা ড্র অর্ডার নিয়ে তো আমরা আগে কথা বলছি, ঠিক আছে? আর কপি করার সময় আমি বলছি কি, এখান থেকে কপি করার সময় আপনি এই যে বিমের যে নাম্বার, এই নাম্বারগুলো আমার লাগবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, এইটাকে অফ করে দিতে পারি। এই লেয়ারটা দেখছেন যে বিমের, যদি ট্যাক্স গুলা সব একই লেয়ারে থাকে ওগুলো অফ হয়ে যাবে। কিন্তু ওই লেয়ারে নাই, ট্যাক্সটা ওদের লেয়ারে নাই, তার কারণে কি হয় নাই, অফ হয় নাই। এটা একই লেয়ারে না, দেখছেন লেয়ার সেম না। আমি ম্যাচ করে দিই, তাহলে সে কি হবে, সেম লেয়ারে থাকবে। এটা সে কি করছে, আচ্ছা এইগুলো চেঞ্জ, আপনাদের চেঞ্জ করার দরকার নেই, আমি জাস্ট দেখানোর সুবিধার্থে একটু দেখাচ্ছি যে কেন কি হচ্ছে। আমি বলছি কি, এটাকে এখান থেকে যখন কপি করবেন, শুধুমাত্র তাকে কপি করব, বিম এবং বাকি সবকিছু কপি করবো, শুধু বিমের নাম্বারটা নিব না। তখন আমি কি করব, এই যে বিমের নাম যেগুলা লিখছি ওইগুলা বিমের টেক্সট নামে একটা লেয়ার আপনি ক্রিয়েট করতে পারেন, তাই না? তাহলে এটাকে আমি অফ করে দিলাম, তাহলে কি হয়ে যাবে, সবগুলা চলে যাবে। এখন কিছু কিছু ট্যাগ যায় নাই, কেন যায় নাই? কারণ ওটা ওই লেয়ারে নেই, অন্য লেয়ারে আছে। এটা সিলেক্ট করলে দেখবেন এটা ট্যাক্স লেয়ার নামের লেয়ার আছে, এটাও ট্যাক্স লেয়ার নামের লেয়ার আছে। ওই যেটা অফ হয়েছে সেটা অন্য একটা লেয়ারে ছিল আর কি, ঠিক আছে? আমি আগে এটাকে এভাবে করতে পারি, আমি ম্যাচ করে দিতে পারি যারা যারা নাই, অথবা এটা করতে পারি যে এটা কোন লেয়ারে আছে, ট্যাক্স 1 লেয়ারে আছে এরা, তাই না? তাহলে আমি এটাকে অফ করে দিলাম। আর এদেরকে যারা যায় নাই তাদেরকে সিলেক্ট করে আমি কি করব, এটা ডাকটা থাকুক, সমস্যা নেই, ডাক লেখা থাকলে সমস্যা নেই, ঠিক আছে? এদেরকে আমি ওই লেয়ারটাতে পাঠিয়ে দিলাম, ট্যাক্স 1 নামের লেয়ারে, তাহলে সে অফ হয়ে যায়, তাই না? স্ল্যাবের থিকনেস কি নিয়ে দেখছি, দেখাই। এটা হচ্ছে আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে। এই যে আমার এগুলাকে আমি কি করতেছি, এই যে সিলেক্ট করে আমি কি করছি, ট্যাক্স 1 নাম্বার লেয়ারে পাঠাইছি না, আমাকে একটা এটা দিচ্ছে। এটাই তো আসছে। এটা কেন আসছে, কারণ আমার ট্যাক্স 1 নামের লেয়ারটা তো অলরেডি অফ করে রাখছি আমি। তা আমি আমার অবজেক্ট গুলা কেমন একটা লেয়ারে পাঠাচ্ছি যে লেয়ারটা কি আছে, অফ আছে, সেজন্য সে এটাকে কি দিচ্ছে, ওয়ার্নিংটা দিচ্ছে, ফ্রোজেন অর টার্ন অফ লেয়ার। মানে আমি যে লেয়ারে পাঠাতে যাচ্ছি ওই লেয়ারটা কি হয়ে আছে, অফ হয়ে আছে, আমি কি আসলে চাই কিনা। তখন আপনি যে ক্লোজ দিলে সে অলরেডি নিয়ে যাবে, ঠিক আছে? এটা ওয়ার্নিং দিচ্ছে কেন, নাইলে আপনি যদি লেয়ার চেঞ্জ করে দিচ্ছেন পরে দেখবেন যে কি ব্যাপার, কি হয়ে গেল, তাই না? এই জন্য ওয়ার্নিংটা দিচ্ছে, যেহেতু আমার ওই যে লেয়ারে আমি পাঠাচ্ছি ওই লেয়ারটা অফ হয়ে আছে, এই কারণে। ওকে, আচ্ছা, এখানে স্টেয়ার এবং লিফট এই নামটা কিন্তু আমাদের ইয়াতে রাখতে পারি, কেন, ওখানে তো আমাদের এগুলো ফাঁকা থাকবে, ঠিক আছে? ওই জন্য ওটা আমরা না নিই। এই লিফট এবং স্টেয়ার এই জিনিসটা আলাদা থাকুক, শুধুমাত্র যেটা বিমের নাম্বার, এই জন্য এটাকে আমি ওই লেয়ারে পাঠিয়ে দিচ্ছি, ট্যাক্স 1 লেয়ারে। ক্লিয়ার? ওকে। আর স্টেয়ার এবং লিফট এখানে আমাদের স্ল্যাব হয় না, তাই না? স্টেয়ার যেখানে থাকবে এটা তো উপরে ফাঁকা থাকবে, স্ল্যাব কাস্টিং হবে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি অপশন। আরেকটা আমাদের যা লাইন লাগবে, এই যে এখানে স্ল্যাবের জন্য দেখছেন স্ল্যাবের একটা আউটলাইন আসবে,
স্ল্যাবের আউটলাইন নিয়ে আমি পরে কথা বলি, ঠিক আছে? আমরা আগে ড্রয়িংটা করি, তারপরে স্ল্যাব আউটলাইন নিয়ে আসবো, ঠিক আছে? আপাতত আমরা বিমের পার্সপেক্টিভে ইয়েটা কি, আর এখন আমি এখানে কপি করবো আর কি, ঠিক আছে? এই যে এই অবস্থায় কপি করব, ওকে? এখানে এর মধ্যে আমার ওই যে গ্রিডও থাকবে, গ্রিডের নাম নাম ইয়াও থাকবে, শুধুমাত্র বিম থাকবে। আর এখানে একটা সবুজ কালার একটা ইয়া দেখা যাচ্ছে, দেখছেন? সবুজ কালারের একটা অপশন দেখা যাচ্ছে, এটাকে এখানে বলছে ওরা কনসিল বিম, যদিও কনসিল বিমটা কিনা মানে টেকনিক্যালি ইয়া না, তারপরে ওরা কনসিল বিম ইউজ করছে আর কি। তার মানে কি এই বিমটা স্ল্যাবের ভিতরে ঢোকানো থাকবে, যেহেতু এখানে সেকেন্ডারি একটা বিম করছে, তারা এই বরাবর একটা বিম টেনে রাখছে আর কি স্ল্যাবের ভিতরে, এই জন্য কনসিল বিম ব্যাপারটা আসছে, ওকে? আর অন্যান্য জায়গায় কনসিল বিম নাই। আচ্ছা, এখন আমরা কি করব? আমাদের একটা স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করতে হলে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের স্ল্যাবটা, আমরা বিম সাপোর্টেড স্ল্যাব নিয়ে কথাবার্তা বলতে চাই, ঠিক আছে? স্ল্যাব, হ্যাঁ কোনটা? এই যে এটা 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 থাকবে, এটা তো এটা আপনাকে আঁকতে হবে, আমি সেজন্য ডিলিট করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি স্ল্যাবের আউটলাইন, মানে কি বা কোন কোথায় কোথায় স্ল্যাবটা যাবে। এখন স্ল্যাবের আউটলাইন কোথা থেকে পাবো আমরা? এটা পাবো কিন্তু প্ল্যান থেকে, ঠিক আছে? তো এই জন্য হ্যাঁ ইয়া করেন। এখন আমরা বলছি কি আমাদের স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করতে হলে আমরা যদি বিম সাপোর্টেড স্ল্যাব হয় তাহলে স্ল্যাবটা দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব আর একটা হচ্ছে কি টু ওয়ে স্ল্যাব, ঠিক আছে? ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাব। এখন ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাব, এটার মধ্যে আমি খুব সিম্পলি একটু কথা বলে যাই আর কি, যদি বুঝেন তো ভালোই। যদি কোন একটা স্ল্যাবের শুধুমাত্র খেয়াল করতেছেন, সাপোজ কোন একটা স্ল্যাব আছে, আমার একটা স্ল্যাব আছে এরকম, ঠিক আছে? কোনগুলা কোনগুলা ওগুলা থাকুক, আপনাদের থাকুক, এটা এই যে এগুলা থাকুক, সমস্যা নেই, এগুলা সহ নিয়ে আসেন, এগুলা সহ থাকবে, কারণ আমার স্ল্যাবের জন্য ওগুলা লাগবে, ঠিক আছে? স্ল্যাবের জন্য ওই আউটলাইনটা কি লাগবে। তো এটা অ্যাকচুয়ালি ওই ফ্লোর, যে ফ্লোরে আমরা রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করব, ওই ফ্লোরে স্ল্যাবের আউটলাইন, যেহেতু স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং, তাহলে স্ল্যাব কতটুকু বের হয়েছে ওখানে আমাকে দেখাইতে হবে না? স্ল্যাব আউটলাইনটা লাগবে এখানে, কিন্তু আমি আপাতত এটা নিয়ে আসতেছি না বা বোঝাচ্ছি না। কেন? আমি বলছি এটা প্ল্যান যখন করবেন, প্ল্যান থেকে কিভাবে স্ল্যাব মানে আউটলাইনটা আনবেন সেটা আমি দেখাবো পরে। আচ্ছা, আমি বলছি এখন আমাদের একটা স্ল্যাব ওয়ান ওয়ে হবে না টু ওয়ে হবে, এটা দুইটা শর্ত আছে। একটা হচ্ছে আমার যদি একটা স্ল্যাব আছে, এই স্ল্যাবের শুধু দুই দিকে আমার সাপোর্ট আছে, ঠিক আছে? কয় দিকে? অপোজিট দুই দিকে সাপোর্ট আছে, তাই না? তাহলে সে যেদিকে সাপোর্ট আছে সেদিকে সে কি করবে? লোডটা ট্রান্সফার করবে, ঠিক আছে? এবং এটা ব্যান্ডিংও হবে ওই ডিরেকশনে, এক ডিরেকশনে, তাহলে এখানে ব্যান্ডিং মোমেন্ট উৎপন্ন হবে ওই ডিরেকশনে, ঠিক আছে? আর যদি একটা স্ল্যাবের চারপাশে আমার বিম থাকে, ঠিক আছে, তাহলেও সে ওয়ান ওয়ে স্ল্যাব হতে পারে। কখন? যদি তার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, এখানে যদি এল এবং বি বলি, আমরা এল কে যদি বি দিয়ে ভাগ করি, এটার অনুপাত যদি কি হয় 2 এর সমান অথবা বেশি হয়, তখন ওইটা কি হবে? ওয়ান ওয়ে স্ল্যাব, ঠিক আছে? ওয়ান ওয়ে স্ল্যাব। আর যদি এটা এল বাই বি, সাপোজ এখানে আছে 20 ফিট, এখানে আছে 12 ফিট, তাহলে এটা ওয়ান ওয়ে না টু ওয়ে? এটা যদি হয় তাহলে ওয়ান ওয়ে, তাই না? ওয়ান ওয়ে। আর যদি 20 কে 12 দিয়ে ভাগ করলে 2 এর থেকে কম আসবে, তাহলে কম আসলে কি হবে? অবশ্যই টু ওয়ে। কম আসলে টু ওয়ে। যাদের রেশিও যদি 2 এর থেকে কি হয়? কম হয়, তাহলে টু ওয়ে। টু ওয়ে মানে কি? তখন তার লোডটা, স্ল্যাবের লোডটা দুই দিকে ট্রান্সফার করবে। সাব বিম অবশ্যই সাপোর্ট তো থাকতে হবে, বিম প্রথম শর্ত হচ্ছে কি চারপাশে সাপোর্ট থাকতে হবে। তারপরে শর্ত হচ্ছে কি এই রেশিও যদি মেনটেন থেকে কম হয় তাহলে সে দুই দিকে লোড ট্রান্সফার করবে, ওকে? তাহলে দুই দিকে যদি লোড ট্রান্সফার করে তার মানে তার দুই দিকে ব্যান্ডিং হবে, ঠিক আছে? আমি আর ইয়াতে যাচ্ছি না, মানে এটা একটু ছবি দেখতে পারি। সাপোর্টের যেটা যদি কাছাকাছি থাকে, ওই রেশিওর মধ্যে থাকে, তাহলে স্ল্যাবটা লোডের কারণে এদিকেও ব্যান্ড করবে, এদিকেও ব্যান্ড করবে। আর যখন দৈর্ঘ্য থেকে মানে প্রস্থ থেকে দৈর্ঘ্য যদি বেশি লম্বা হয় তাহলে ব্যান্ডিংটা হবে কি ওয়ান ডিরেকশনে, যেদিকে শর্ট ডিরেকশন ওইদিকে ব্যান্ডটা করে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। তাহলে এদিকে সাপোর্ট আছে, অথবা যদি এখানে সাপোর্টও থাকতে পারতো, তাই না? সাপোর্ট আছে কিন্তু এই দৈর্ঘ্যটা প্রস্থের থেকে কি 2 গুণের সমান অথবা বড়, তখন এই ব্যান্ডিংটা হবে শুধুমাত্র এই ডিরেকশনে, ঠিক আছে? লং ডিরেকশনে সে আর ব্যান্ড হতে পারে না আর কি, হইলেও খুব অল্প পরিমাণ। তার মানে ধরে নেওয়া হয় যে সকল লোড কোন দিকে ট্রান্সফার করবে? এদিকে, ওকে? এবং এটাও বিমের থিওরি যদি আমরা
মনে আছে বিমের সময় আমরা কি বলছিলাম, সাপোর্ট যেখানে আছে সেখানে নেগেটিভ ব্যান্ডিং, মাঝখানে পজিটিভ, এখানে নেগেটিভ, তাই না? মাইনাস প্লাস মাইনাস এরকম, এটা হচ্ছে সমবায় বিচ্ছিন্ন লোড হলে। সেই কারণে কি হয়, সাপোর্টের এখানে এই যে টপের রড আর এই সাপোর্টের এখানে টপের রড, ঠিক আছে? সাপোর্ট যেখানে আছে আর মাঝখানে কি বটমে রড থাকে। সেজন্য আমাদের যে 2 স্ল্যাবের যদি ক্র্যাঙ্ক বার ইউজ করা হয় কি থাকে, মাঝখানে পুকুর জালি বলে, তাই না? পুকুরের মতো মাঝখানে উপর টপের রড নাই, বটমের রড, কিন্তু যে সাপোর্টের পাশে কি আছে, সাপোর্টের পাশে টপের রড আছে, তার ক্র্যাঙ্ক হয়ে উপরে উঠে আসে, ঠিক আছে? তো আমি আগে ক্র্যাঙ্ক বারটা বুঝে নিই। এখন অনেক কোম্পানি কিন্তু কি করে না, ক্র্যাঙ্ক বার ইউজ করে না, ছাদেও ইউজ করে না, ঠিক আছে? ছাদে ক্র্যাঙ্ক বার ইউজ না করলে তখন কিভাবে দেখাবো সেটা নিয়ে পরের কথাবার্তা, ঠিক আছে? তাহলে আপনি যখন ড্রয়িং করবেন তাহলে আপনাকে প্রথম কন্ডিশন সেটা দেখতে হবে যে আপনার চারপাশে বিম আছে। যেমন আমার এই স্ল্যাবের চারপাশে বিম আছে, তাই না? তাহলে চারপাশে যেহেতু বিম আছে, আমাকে প্রথম যে কন্ডিশনটা দেখতে হবে তাদের এই যে এখান থেকে এখানে মাপটা কত আছে, তাই না? এখান থেকে এখানের মাপটা, তাহলে 17 আর 13, তাহলে রেশিও 2 এর থেকে কি হবে, কম। সেম ভাবে ম্যাক্সিমামই এখানে দেখবেন 2 এর থেকে কমই আছে, হয়তো এখানে 11, এখান থেকে এই পর্যন্ত কত আছে 13, তাহলে 11-13 এরকম কোন ইয়া থাকার কথা না। অনেক সময় হয় যেমন আপনি কোন একটা যেমন আপনাদের ক্যাম্পাস, আমাদের কলেজের যে বারান্দা থাকে, তাই না? কলেজের বারান্দা কি হয়, এটা সোজা বিমটা দেয় এক পাশ দিয়ে, তাই না? এইদিকে কোনো সাধারণত কি থাকে না, তখন এটা লম্বায় অনেক বড় কিন্তু পাশে কি কম, তখন এটা কি হয়, ওয়ান ওয়ে স্ল্যাব হয়ে যায়। এরকম অনেক সময় ক্লাসরুম থাকে, ক্লাসরুমে একদিকে লম্বা, তাই না? তাহলে আপনি বিম দিচ্ছেন এদিকে, মাঝখান বরাবর কোনো বিম দেন নাই, তাহলে তখন কি হয়ে যাবে, এটা ওয়ান ওয়ে হইতে পারে। অথবা চারদিকে বিম আছে কিন্তু এটা অনেক দূরে, ঠিক আছে? তখন কি হইতে পারে, ওয়ান ওয়ে হইতে পারে, ঠিক আছে? এন্ড ওয়ান ওয়ে আর টু এর মধ্যে এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। এন্ড ওয়ান ওয়ে স্ল্যাব হলে কি হবে, সাপোজ আমি একটু ধরে নিলাম যে এটা আমার ওয়ান ওয়ে স্ল্যাব, জাস্ট প্র্যাকটিস মানে মনে রাখার সাথে ওয়ান টু আঁকতে পারলে আপনি ওয়ান ওয়ে আঁকতে পারবেন। সাপোজ এই বিমটা নাই ধরে নিলাম, ঠিক আছে? এই বিমটা নাই, এখানে বিম আছে এই বরাবর শুধু, তাহলে অবভিয়াসলি এটা কি হবে, ওয়ান ওয়ে হবে, অবশ্যই ইয়া হবে। তখন এখানে ব্যান্ডিং হবে তা এই ডিরেকশনে, ঠিক আছে, শর্ট ডিরেকশনে। তার মানে এখানে যে এটা আসবে এই পাশে আর মাঝখানে এখানে টপ রড থাকবে, এখানে টপ রড থাকবে, এখানে বটমের রড থাকবে। আর এই ডিরেকশনে যে রডগুলো হবে এই ডিরেকশনের শুধুমাত্র কি ডিস্ট্রিবিউশন বা টেম্পারেচার বার থাকবে, মেইন বার থাকবে না, ঠিক আছে? মেইন রড থাকে না। আর 2 স্ল্যাবে কি হয়, 2 স্ল্যাবে যদি খেয়াল করেন এই ড্রয়িংটা, এটা যদি খেয়াল করি আমরা দেখেন এই যে যেহেতু এটা কি হয় 2 স্ল্যাবের দুই দিকে লোডটা ট্রান্সফার হবে, দুই দিকে ব্যান্ডিং হবে, তাহলে দুই দিকে ব্যান্ডিং মোমেন্ট উৎপন্ন হবে। আমরা এখান থেকে তাহলে এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, আবার যদি মাঝখানেরটা এদিকে এই দিক থেকে এদিকে হিসাব করে এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, তাই না? এই কারণে দেখেন এখানেও টপে রড আছে, এটা তো পজিটিভ বটমে, আবার এদিক থেকেও পজিটিভ তাহলে বটমে, আবার এখানে নেগেটিভ তাহলে টপে, এখানে নেগেটিভ তাহলে টপে রড থাকবে, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, ঠিক আছে? তাহলে 2 স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা কি চারদিকে টপ রড টপে কি থাকবে, রড থাকবে, ঠিক আছে? মাঝখানে শুধুমাত্র বটমের দুই দিকে দুই ডিরেকশনে ইয়ে থাকবে। এখন কোন ডিরেকশনে রডটা নিচে বসবে, এখানে তো খুব সিম্পল কথা, অর্থাৎ যেদিকে লোড ট্রান্সফার হবে সেদিকে তার বটমে বসবে, তার ডিস্ট্রিবিউশন বা কোথায় বসবে, তার উপরে বসবে, ঠিক আছে? তো এখানে যখন ক্র্যাঙ্ক হয়ে উপরে চলে আসবে সে ক্র্যাঙ্কের রড উপরে থাকবে, ডিস্ট্রিবিউশন বার এটা নিচে থাকবে। আর এই ক্ষেত্রে কোন দিকে আগে বসবে, সাধারণত লোড বেশি ট্রান্সফার হয় শর্টার ডিরেকশনে, ঠিক আছে? শর্ট ডিরেকশনে লোড বেশি কি হবে, তার যেটা কাছাকাছি, যেমন আমি এই রুমটা হিসাব করলে লোড বেশি ট্রান্সফার হবে এদিকে এদিকে, ওইদিকে এদিকে কি যাবে, কম যাবে। তাহলে এই যে শর্টার ডিরেকশনের রডটা কোথায় বসবে, বটমের ক্ষেত্রে বটমে থাকবে, টপে শেষে টপে চলে আসে, ঠিক আছে? যেমন ক্র্যাঙ্ক হয়ে উঠবে। আচ্ছা, আর ক্র্যাঙ্ক হয়ে কোথায় উঠাবো আমরা, ওই যে বিমের মতো সিমটা ইউজ করবো, এখানে L/3 আর L/4, ঠিক আছে? আমরা যদি ক্র্যাঙ্ক ইউজ করি, এখানে এটা দেখাই একটা পারলে আপনি সব পারবেন, তাই না? এখানে আমরা এই লম্বা লম্বি কোন দিকে বড়টা আঁকি, একদম মাঝখানের টাকি, ঠিক আছে? এখানে কতটুকু ওরা রাখছে আমরা একটু দেখি। এখান থেকে আমি অবশ্যই ক্লিয়ার থেকে হিসাব করতেছি। এটা নরমালি আমরা করি কি যে সাপোর্ট ফেস থেকে এই রডটা L/3 পর্যন্ত আসে, ঠিক আছে? আর আমাদের ক্র্যাঙ্কটা হয় L/4 থেকে, এই L/4 থেকে ক্র্যাঙ্ক হয়ে নিচের দিকে নামে, এটা হচ্ছে মানে ইয়ে আর কি। তারপর আমি একটু দেখি এখান থেকে এখানে কত আছে আর টোটাল আমার এল কত আছে। তাহলে 17 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়,
দিয়ে ভাগ করেন 17 কে, 17 ফিটকে 3 দিয়ে ভাগ করলে মানে 15 থেকে বেশি আসার কথা, তাই না? 5 থেকে বেশি আসার কথা। 5.4 আর 4 দিয়ে ভাগ করলে মানে 4.25 মানে 4 ফিট 4 ইঞ্চি আর কি। এখানে ওরা L/4 পর্যন্ত রাখছে আর কি, ঠিক আছে? এটা L/4 পর্যন্ত রাখছে। নরমালি আমাদের যেটা সাপোর্ট প্যানেল থাকে এটা থাকে কি কলাম প্যানেল যেটা বলি, L/4, মাঝখানেরটা L/2, এরপর L/4। তো আমরা করব কি, আমি এই যে ক্র্যাঙ্ক এক্সট্রা যেটা, এটা হচ্ছে এক্সট্রা টপটা আমি L/3 পর্যন্ত আনবো, আর এই যেটা ক্র্যাঙ্ক হয়ে নামবে এটা L/4 থেকে ক্র্যাঙ্ক করে নামাবো, ঠিক আছে? এটাই ইউজ করবো আমরা, এবং এটা কন্টিনিউয়াসলি রাখবো। যেখানে সোজা কন্টিনিউয়াস আছে এই পুরো একটা পারলে আপনি যে কোনো ডিরেকশনটা পারবো আমরা। ওকে, আমরা বিমে যেভাবে করছি সেম ভাবে করবো আর কি। তাহলে কি করবেন, অবশ্যই রেইনফোর্সমেন্টের জন্য যদি লেয়ার থাকে রেইনফোর্সমেন্ট লেয়ারকে কারেন্ট লেয়ার করবেন। রেইনফোর্সমেন্টের লেয়ার আছে, ওরা কোন লেয়ার রাখছে আমি সেটাই দেখি। রডের লেয়ার আছে, ওকে, রডের নামে একটা লেয়ার, আমি এটাকে কারেন্ট লেয়ার বানাই দিই। ওখানে লেয়ার পাবেন আপনারা, ওই যে ড্রয়িং কাতে থাকার কথা, যদি না থাকে লেয়ার মেনটেন করবেন আর কি, পরবর্তীতে কাজ করার সময় লেয়ার মেনটেন করবেন, ঠিক আছে? যে রড নামের লেয়ার আছে এখানে, আপনাদের ওখানে থাকবে না, কারণ আমি শুধুমাত্র বিমের লেআউটটাকে কি করছিলাম, ব্লক বানাইছিলাম, তার কারণে এই লেয়ার গুলো থাকবে না, শুধুমাত্র ওখানকার লেয়ার গুলো থাকবে আর কি, ঠিক আছে? আপনারা আপাতত কালার চেঞ্জ করে করেন, কিন্তু কি করবেন, প্রফেশনাল যখন করবেন লেয়ার মেনটেন করে করবেন, রেইনফোর্সমেন্টের লেয়ার রাখবেন, ওকে? আচ্ছা, আমরা এখন করব কি, এখান থেকে জাস্ট লাইন নিয়ে এই পয়েন্ট থেকে এটা মিড পয়েন্ট থেকেও টানতে পারি, সমস্যা নাই। এখান থেকে সোজা আমি একদম এই পর্যন্ত নিয়ে আসলাম, একটা লাইন টানেন আর কি। আমি কেন আমি মাঝখানে আঁকতে হবে তা না, আমি মিড পয়েন্ট থেকে নিয়ে গেছি, যদিও এটা মিড পয়েন্টে ধরছি, তারপরে কি এটা হচ্ছে আমরা ইন্ডিকেট করবো প্রত্যেকে কতটুকু, এটা বলে দিব পরে। তো এই জন্য স্ল্যাবের মাঝখানে যে কোনো জায়গায় থাকলে হবে, এটা মাঝখানে আঁকতে হবে সেটাও নেসেসারি না, কিন্তু অনেক কোম্পানি ক্র্যাঙ্ক বার ইউজ করে না। তারপর আমি ক্র্যাঙ্কটা দেখাচ্ছি, যদি আপনাকে ক্র্যাঙ্ক করতে হয় তখন কি করবেন আর কি। দেখেন এখানে আমরা ক্র্যাঙ্ক করার সময় কি করে, একটা লাইন, একটা যাবে স্ট্রেট, আর একটা হচ্ছে কি যেটা হচ্ছে ক্র্যাঙ্ক হয়ে আসবে, ঠিক আছে? এটার জন্য একটা লাইন, আর একটা হচ্ছে আমাদের এক্সট্রা টপ যদি থাকে তাহলে এটার জন্য আমরা কি একটা লাইন দেখাইছি, ওকে? এখন এখানে যে ক্র্যাঙ্ক বারটা আঁকার জন্য আমার কয়টা লাইন লাগবে, সোজা যদি হিসাব করে 2টা লাইন লাগবে, তাই না? এটা সোজা 2টা লাইন লাগবে, তাহলে একটা স্ট্রেট লাইন লাগছে, আমরা ক্র্যাঙ্কের জন্য 2টা লাইন লাগবে, আর এক্সট্রা টপের জন্য আমরা কি একটা আঁকবো, তাহলে আমার টোটাল লাইন কয়টা আঁকবো আমরা, 4টা, ঠিক আছে? তাহলে 4টা লাইন এখানে অফসেট করে নেবেন আর কি। যেটা আঁকছেন একটা, আমি এটাকে রডের যে কালারটা ওদের মতো করে দিই, একটা আঁকছি তো, এরপরে অফসেট করবো ওয়েনটা আমরা 5 ইঞ্চি 6 ইঞ্চি যেভাবে করে একটা ডিস্টেন্স, এখানে কিন্তু আমি এখানে যে অফসেট দিব সেটা কিন্তু রডের স্পেসিং এর অফসেট দিচ্ছি না, জাস্ট ড্রয়িংটা করার জন্য। একটা রডের কতটুকু পরে বসবে এখানকার ইনফরমেশন কিন্তু এখানে লেখা থাকবে, ঠিক আছে? আমরা ইনফরমেশনে যে A B C D এভাবে লিখে দিব, জাস্ট আমি বলছি কয়টা লাইন আঁকতে হবে, আমাকে 4টা লাগবে, তাহলে আমি জাস্ট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি দূরে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে একটা উপরের দিকে দিলাম, আরেকটা উপরের দিকে দিলাম, আরেকটা নিচের দিকে দিলাম, ঠিক আছে? একদম নিচেরটা হচ্ছে স্ট্রেট যেটা যাবে সেটার জন্য, তারপরে মাঝখানে দুটো হচ্ছে ক্র্যাঙ্ক বারের জন্য, এরপর উপরেরটা হচ্ছে এক্সট্রা টপের জন্য। দুইটা আমি আঁকবো, হচ্ছে রেফারেন্সের জন্য আমার আরো 2টা লাগবে। আমি বলছিলাম L/3 L/4 আমাকে ভাগ করতে হবে, তাই না? তাহলে আমরা কি করবো, আবার অফসেট করে আমি, হ্যাঁ আমরা তো অলরেডি বলছি যে আমাদের এখানে বিম থেকে বিমের এটা ডেপথ দেখলে, ডেপথ এবং প্রস্থ এবং উচ্চ না 2 আমি অলরেডি দেখছি, এখানে 2s হওয়ার 1 ওয়ে হওয়ার কোনো অপশন নাই, মানে থাকার কথা না আর কি। দেখছেন এখান থেকে এখানে হচ্ছে কত, 10 ফিট, এখান থেকে এখানে কত, 16 ফিট, তাহলে কি 16 কে 10 দিয়ে ভাগ করলে কত, 1.6, তাই না? তাহলে 2 এর কম না বড় না ছোট, তাহলে কম হইলে কি 2s লাভ, যদি কম হয় 2 এর তখন 2a, যদি বড় হয় যে দৈর্ঘ্য থেকে প্রস্থ ছোট, প্রস্থের থেকে দৈর্ঘ্যটা 2 গুণ বা 2 গুণের বড়, 1 ওয়ে 2 ওয়ে 1 ওয়ে না 2 ওয়ে, সমানত আমরা বেশি বলি আর কি। কোনটা হ্যাঁ, যদি এক এক জায়গায় একরকম হয়, এক এক রকম আসবে। আমাদের দেশে যেটা প্র্যাকটিস করে এটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন 5 ইঞ্চি 6 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি, এইটা এর নিচে কি মানে প্রপারলি ডিজাইন করেন আর কি। হ্যাঁ, এখন আপনি যেটা বলছেন যে এরকম হইতে পারতো যে এখানে এটার স্পেসিংটা 5 ইঞ্চি, কিন্তু এখানে এসে হয়তো সেটা 7 ইঞ্চি হইতে পারে, তাই না? আপনারা ডিজাইন করবেন, দেখবেন যে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল করলে এখানে 5, এখানে 5, এখানে 7, তো এখানে 5 এখানে 7 দিলে কি হবে,
তখন আপনি ক্র্যাঙ্ক করে আর কি করতে পারবেন না, এই স্ল্যাব গুলা করতে পারবেন না। মানে কি এখান থেকে রডটা গেল এখানে, এরপরে রডটা হবে এখানে 5 ইঞ্চি, কিন্তু এখানে হচ্ছে 7 ইঞ্চি, তাহলে একটার সাথে আরেকটা কানেক্ট হবে, কারণ 2 ইঞ্চি এদিক ওদিক হয়ে যাচ্ছে। সেজন্য কি করে সাধারণত এই ধরনের ক্র্যাঙ্ক বার ইউজ করলে সেম রাখার চেষ্টা করে। এখন সেম কোনটার সাপেক্ষে, যেটাতে লোড বেশি আসতেছে ওইটার সাপেক্ষে, ঠিক আছে। আমি এটা দেখাবো পরবর্তীতে যে কেটে কেটে ইউজ করে, ঠিক আছে। এটাই বললাম, এখন অনেক কোম্পানি এটার কারণে কিছু ইনফরমেশন কি হয়, অনেক রড বেশি লেগে যেতে পারে, ঠিক আছে। কেন আপনি ক্র্যাঙ্ক যেতে করবেন, আমাদের দেশে কি করে যেটা সোজা রাখা সোজা চলে গেছে। এখন এই আপনার যেটা ভ্যালিড প্রশ্ন যে এখানে এদিকে লোড বেশি ট্রান্সফার হওয়ার কথা, কিন্তু এটার ক্ষেত্রে হয়তো এদিকে লোড বেশি ট্রান্সফার হওয়ার কথা, তাই না। তাহলে এই ডিরেকশনে রডের স্পেসিং কি হইতে পারে, হয়তো বেশি আসার কথা, কিন্তু এইটার জন্য স্পেসিং কম আসবে ডিজাইনে। তখন আমরা যে যারা এগুলা ইয়া করে তারা কি বলে যে এটার সাপেক্ষে আমি 5 ইঞ্চি পাইছি, তাহলে তুমি এটাতেও 5 ইঞ্চি দিয়ে দাও, ঠিক আছে। তাহলে কি রড বেশি অ্যাকচুয়ালি বেশি লাগতেছে, বেশি লাগবে, কিন্তু এটা কাজের সুবিধা না। আপনি এখন ওখানে 5 দিলে এখানে 5 দিলে, তাহলে আপনাকে কি করতে হবে, আবার কেটে কেটে ইউজ করতে হবে, ঠিক আছে। তো ক্র্যাঙ্ক করার ক্ষেত্রে এটা করে না, কি করে যে লাইনে দেয় যেটাতে বেশি আছে সেটার সাপেক্ষে সব জায়গায় পুরা ইয়েতে কি দিয়ে দেয়। অবশ্যই, এটা তো বললাম, এটা তো হয়, ড্রয়িংটা করি আর কি, ঠিক আছে। ড্রয়িং যেভাবে আছে ঠিক সেভাবে আমরা ড্রয়িংটা শিখি। এটা জাস্ট আমি ভিডিও দেখাচ্ছি আর কি। দেখেন এই যে এটা হচ্ছে এই ডিরেকশনে যাচ্ছে, তাই তো। এই একটা হচ্ছে স্ট্রেট বার গেছে, এখানে কিন্তু অল্টারনেট ক্র্যাঙ্ক করছে। অল্টারনেট ক্র্যাঙ্ক কোনটা বলে, দেখেন একটা স্ট্রেট আছে, এটা এসে এদিকে ক্র্যাঙ্ক হয়েছে, আবার এই পাশেরটা এখানে স্ট্রেট আছে, নিচের দিকে আছে, সেখানে এসে ক্র্যাঙ্ক করে কোথায় উঠছে, উপরে উঠছে। কেন অল্টারনেট ক্র্যাঙ্ক করে, এটা আমাদের দেশে সাধারণত কি করে না, ফলো করে না, কিন্তু লেখে কিন্তু অল্টারনেট শিখে দিই, কিন্তু প্র্যাকটিক্যালি কি করে না, যেটাকে ক্র্যাঙ্ক করে সে এদিকেও ক্র্যাঙ্ক করে ওদিকেও ক্র্যাঙ্ক করে, কিন্তু এটা তেমন বেশি কিনা মানে স্ট্রাকচারালি আর না। তারপরেও কি হয়, দুইটা একদিকে ক্র্যাঙ্ক না করে অনেকে প্রেফার করে আর কি অল্টারনেট ক্র্যাঙ্ক করার জন্য। তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আসবে, এস্টিমেট শিখছেন না ক্র্যাঙ্কের দৈর্ঘ্য বের করার জন্য, এটা 45 ডিগ্রি, অবশ্যই এখান থেকে এখানে নামবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। কাভারিংটা বাদ দিয়ে এদিকে কাভারিং 1 ইঞ্চি কাভারিং হলে 1 ইঞ্চি কাভারিং বাদ যাবে, উপরে কাভারিং বাদ যাবে, ঠিক আছে। তাহলে এটা কয় ডিরেকশনে, কোন ডিরেকশনে গেছে, অনলি এক ডিরেকশনে রডটা গেছে, তাই না। এই যে দেখেন এখন বোঝা যাচ্ছে, একটা একদম এটা বটমে আছে, বটমটা এখানে এসে ক্র্যাঙ্ক হয়ে টপে আসছে, এরপর অল্টারনেট ক্র্যাঙ্ক যেহেতু বলছে এর নিচে আছে, নিচে এসে সোজা নিচে আছে, এখানে এই পর্যন্ত, এখানে এসে অল্টারনেট ক্র্যাঙ্ক হয়ে কোথায় উঠছে, উপরে উঠছে টপ। তার মানে এই জোনটা নেগেটিভ বেন্ডিং, এখানে নেগেটিভ বেন্ডিং, এখানে পজিটিভ বেন্ডিং। এটা কিন্তু প্রথমটা কোনটা বসে, শর্টার ডিরেকশনেরটা বসছে, ঠিক আছে। প্রথম রড কোনটা বসবে, শর্টার ডিরেকশনে, ঠিক আছে। এখন এই ডিরেকশনেরটা বসবে, ঠিক আছে। এগুলা তো ড্রয়িং এর সাথে ইয়ে না, কারণ ড্রয়িং করাটা ইজি, ঠিক আছে। এখন আমরা একটু এই যে এখন যেটা দেখাচ্ছে, এখন হচ্ছে কি এগুলা এই যে মেইন বার যেটা লং ডিরেকশন একটা যাচ্ছে আর কি, ওটার উপরে, তাই না। দেন এও ক্র্যাঙ্ক হয়ে কোথায়, এখানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তাই না। এই পাশ থেকে যদি হিসাব করেন নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তাহলে সে নিচে আছে, এখানে এসে উপরে আসছে, ঠিক আছে। এতটুকু তো বুঝছেন নাকি? আচ্ছা, এটা হচ্ছে মেইন, বা আমরা মেইন বার মানে টেনশাইল বার বলে আর কি, ঠিক আছে। কোথায়, এখানে এখানে না না না, এই যে অল্টারনেট ক্র্যাঙ্ক, দুই পাশে তো ক্র্যাঙ্ক করছে, এটা অল্টারনেট, যেখানে ক্র্যাঙ্ক আছে এখানে নিচ দিয়ে আসছে, এখানে ক্র্যাঙ্ক আছে এদিকে সোজা গেছে, অল্টারনেট ক্র্যাঙ্কই করছে। অল্টারনেট ক্র্যাঙ্ক করতে হবে নেসেসারি, আমাদের দেশে করে কি দুই পাশে যেটাকে সোজা রাখে সেটাকে সোজা রাখে, আর যেটাকে ক্র্যাঙ্ক করে দুই দিকে ক্র্যাঙ্ক করে, তার কাজের সুবিধার্থে আর কি। অনেক সময় এটাকে সোজা রাখছে, ওইদিকে গিয়েছে অন্যটাকে করতে গিয়ে দেখবেন যে পাশাপাশি কি করে হচ্ছে, হইতে পারে। সেজন্য কি করে, যেটাকে ক্র্যাঙ্ক করে সে ওইটাকে ক্র্যাঙ্ক করে আর কি, সুবিধার জন্য। তো অল্টারনেট ক্র্যাঙ্ক করলে কি হয়, মানে দুই দিকে কি ইয়াতে থাকে আর কি, এটাও তেমন বেশি ইয়াতে। এটা হচ্ছে তাহলে কি বসলো, শুধুমাত্র আমাদের মেইন বার গুলা বসছে, এর বাইরেও আমাদের রড থাকতে পারে, তাই না। রড কেন থাকবে, কারণ আমার উপরে যেহেতু ব্যান্ডিং, এখানে কি হয়েছে, এখানে খেয়াল করলে দেখবেন ক্র্যাঙ্ক হয়ে তো একটা উঠছে, এরপরটা তো নিচে, তাহলে এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে না। তাহলে এখানে মোমেন্ট অনুযায়ী, ব্যান্ডিং মোমেন্ট যেহেতু নেগেটিভ মোমেন্ট, ওই মোমেন্ট অনুযায়ী যদি রড আরো বেশি লাগে, তাহলে এটা কি করতে হবে, টপে এক্সট্রা দিতে হবে, এক্সট্রা টপ কেটে কেটে দিতে হবে, ঠিক আছে। এটা এখন দেখাবে এখানে। অলরেডি মেইন এখন যেটা যাবে সেটা হচ্ছে, এটা হচ্ছে মেইন বার না, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বারটা যাচ্ছে আর কি, ব্লু কালার, ঠিক আছে। যেখানে 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 এটা ডিস্ট্রিবিউশন বার, ডিস্ট্রিবিউশন বার কি হবে, যেখানে যেখানে মেইন বার থাকবে না সেখানে সেখানে কি ডিস্ট্রিবিউশন, টপেও থাকবে বটমেও থাকবে, ডিস্ট্রিবিউশন বার মানে শ্রিঙ্কেজ বার যেগুলো বলি আর কি আমরা,
আমরা এক্সট্রা টপটা একটু দেখি। এই যে এক্সট্রা টপ হচ্ছে এটা মেইন হচ্ছে যেটা ব্যান্ডিং মোমেন্ট নেগেটিভ পজিটিভ ব্যান্ডিং এবং নেগেটিভ ব্যান্ডিং নেওয়ার জন্য হবে। যেমন এই যে এখানে এইগুলা সবই কিন্তু কি মেইন বার, রেড যেটা ইয়েলো যেটা, তাই না, এগুলো মেইন বার। কেন সে এই জায়গায় দেখেন এখানে একটা ব্যাপার আছে, আবার মেইন বলতে আমি এই জন্য মেইন বলি না আর কি। যেমন এই যে এই জায়গায় এই পর্যন্ত পজিটিভ ব্যান্ডিং, এগুলো তো ডিজাইনের কথাবার্তা, এখানে বললে একটু অন্য কিছুটা আমার সময় চলে যাবে। আবার পজিটিভ তাহলে নিচে থাকার কথা, সে নিচে আছে, তাহলে এখানে এসে তো নেগেটিভ ব্যান্ডিং, তাহলে নেগেটিভ হলে কোথায় থাকার কথা, টপে, টেনশন টপে, কিন্তু সে টপে না গিয়ে কোন দিক দিয়ে গেছে, নিচ দিয়ে গেছে না যেটা, তাহলে নিচে গেলে এই পর্যন্ত সে মেইন বার ছিল, কিন্তু ওখানে গিয়ে সে কি হয়ে গেছে, সে টেম্পারেচার বার হিসেবে কাজ করবে। রড একটাই, কিন্তু জোন অনুযায়ী কি হচ্ছে, তার নাম চেঞ্জ হচ্ছে। টেনশন নিলে সে টেনশন রিইনফোর্সমেন্ট, আর যখন সে টেনশন না নিয়ে কি নিচ্ছে, টেম্পারেচার বা সিঙ্কের জন্য একই রড দুই লোকেশনে দুই নাম হয়ে যাচ্ছে। যেন মেইন বার কথা না, কথা হচ্ছে কি টেনশন বার কোনটা, বুঝেন নাই? হ্যাঁ, এক্সট্রা টপ যেমন এখানে যেহেতু ক্র্যাঙ্ক করছি, একটা এখানে গ্যাপ বেশি হয়ে যাচ্ছে, তাহলে গ্যাপের যেহেতু এখানে বেন্ডিং মোমেন্টের জন্য আরো রড লাগতেছে, তাহলে একটা হইতে পারে, দুইটাও থাকতে পারে। হ্যাঁ, এগুলো কারণ আমরা তো অল্টারনেট প্লেন করে, এখন বাকি যেটা লাগবে এটা তো কেটে দিব, কারণ এখানে তো আমার রড আর লাগবে না, টপে তো আর রড লাগবে না। টপে রড লাগবে কোথায়, এই জোনে, L/4 এই জোনে, L/4 এই জোন। হ্যাঁ, এখানে যেটা এক্সট্রা রড এখানে একটাও হইতে পারে, দুইটা লাগতে পারে, তিনটাও লাগতে পারে, এটা ডিজাইন অনুযায়ী আসবে কয়টা রড লাগবে ওখানে স্পেসিং। এটা যেটা বললাম স্পেসিং, আপনারা স্পেসিং বের করবেন তো, ডিজাইন যখন যাবেন তখন স্পেসিং বের করবেন, এস এর মান বের করবেন। আপনারা অলরেডি বিম ডিজাইন করতেছেন না, যখন স্ল্যাব ডিজাইনে করবেন তখন বেরই করবেন হচ্ছে এটা এস, এস কত হবে, স্পেসিংটা কত হবে 7 সেমিস্টারে, বুঝলেন না, স্পেসিং পাবেন। আবার এখানকার স্পেসিং এখানের স্পেসিং 1.5 গুণ বেশি হয়, মানে এখানে যে পরিমাণ ব্যান্ডিং মোমেন্ট উৎপন্ন হবে এখানে তার থেকে 1.5 গুণ কম উৎপন্ন হয় কলাম কলাম ইয়াতে, ঠিক আছে? তখন এগুলো শিখবেন আপনার 7। কোথায়, এখানে তো রড লাগতেছে না অলরেডি, এই ডিরেকশনে কয়টা রড পড়ছে অলরেডি, আপনি মেইন রড দিয়ে তো তার ম্যাক্সিমাম জায়গা কভার হয়ে গেছে। এখানে যে পরিমাণ মেইন রড পরে তার জন্য শ্রিঙ্কেজের জন্য আলাদা লাগতেছে না। হ্যাঁ, এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে উপরে কেন রড নাই, উপরে তো টেম্পারেচার বাদ দেওয়ার কথা, এটা ব্যাখ্যায় পরে আসি, ঠিক আছে? এটা হচ্ছে মেইন, যেটা হচ্ছে যে রড গুলা দেওয়া হয় টেনশন রড, টেনশন জোন যেখানে সেখানে টেনশন দেওয়া হয়, আর যেখানে আমার টেনশন যে নিচের জন্য আমাদের কি রাখছে ওটাকে যেটা স্টেট নিয়ে গেছে সে টেম্পারেচার বার হিসেবে ইউজ করতেছে। এখন কিন্তু আমাদের দেশেও এই যে উপরের এই জোনেও কিন্তু উপরে কি ইউজ করে, উপরের জোনেও রড ইউজ করে, সেটা হচ্ছে টেম্পারেচারের জন্য আর কি, সেটা পরের ধাপে বুঝাবো, ঠিক আছে? আপাতত আমরা এটা ড্রয়িং করা শেষ করি। তাহলে এই যে এই জন্য এই ডিরেকশনে দেখাচ্ছে, এই ডিরেকশনও দেখাচ্ছে, ঠিক আছে? সবগুলা 2s লাভ হিসেবে আমরা অনেক সময় আমরা এটা করতে পারি, মানে এরকম হিজিবিজি না হওয়ার জন্য আপনি কি করতে পারেন, এই ডিরেকশনের জন্য একটা ড্রয়িং করতে পারেন, আবার এই ডিরেকশনের জন্য আলাদা একটা ড্রয়িং করতে পারেন, ঠিক আছে? আলাদা মানে কি, এটাকে আরেকটা কপি করে নেবেন আর কি, ঠিক আছে? 2 পেজে প্রিন্ট দিবেন, ঠিক আছে না? এটা অনেক সময় করতে পারেন যে এটাকে আলাদা আরেকটা কপি করে নিলাম আমি, তাহলে এটাতে দেখাবো এই ডিরেকশনটা, এটাতে দেখাবো কি এই ডিরেকশনটা, ঠিক আছে? তাহলে আপনার জন্য কি এরকম হ্যাসেল হবে না আর কি, একটু আর একটু কি থাকবে, পরিষ্কার থাকবে ড্রয়িংটা। তো হ্যাঁ, এখানটা এই ডিরেকশনটা জাস্ট আমরা তো কপি অলরেডি করছি, এই ডিরেকশন থাকবো, তারপর এই ডিরেকশনটাতে এই ডিরেকশন থাকবে না, ঠিক আছে? এটা আমি পরে দেখাই তাহলে। আচ্ছা, ওকে, 4টা লাইন আসছে তো নাকি অফসেট? এরপর আমরা বলছিলাম রেফারেন্সের জন্য আর 2টা লাইন লাগবে আমার, ও এন্টার করে আমি একটু উপরের দিকে দিচ্ছি, এটা আমি 6 ইঞ্চি দিলে সমস্যা না, অথবা কালার চেঞ্জ করে দিতে পারি বোঝার সুবিধা, আমার তো অলরেডি রেড আছে। আচ্ছা, আমি অফসেট করলে তো আর ইয়ে হবে না, কালার আসবে না, আমি রেফারেন্সের জন্য নিচ্ছি। এগুলা কেন নিব, আমি একটু কালার চেঞ্জ করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওই যে বললাম L/3 L/4 এ ডিভাইড করতে হবে, ঠিক আছে? এই জন্য L/3 L/4 ডিভাইড করার জন্য আমার যে লাইনটা লাগবে, এই লাইনটা হবে হচ্ছে বিমের ইনার ফেস থেকে বিমের ইনার ফেস পর্যন্ত। হ্যাঁ, এটা আমরা ডিভাইড করবো না, যে এখানে আমরা ডিভাইড করবো, এগুলো আঁকবো না। এটা বলছিলাম কি, এই ক্র্যাঙ্কটা আমরা L/4 থেকে ক্র্যাঙ্ক করে নামাবো, এটা L/3 পর্যন্ত আনবো, তাহলে L/3 L/4 এর এই পয়েন্ট গুলো পাইতে হবে না? এই পয়েন্ট পাওয়ার জন্য আমার এই লাইনটা 2টা লাইন আছে, ঠিক আছে? এবং এই 2টা লাইনকে আমরা এই যে বিম বরাবর ট্রিম করে দিব, যাতে বিমের ভিতর থাকে। তাহলে চিয়ার এন্টার, এখানে আপনি আমরা একটা ক্লিক করে যাই, কাটিং এজ না নিয়ে, আমি চাইলে 2টাকে কাটিং এজ 2টা এইভাবে যেতে পারতাম, তাহলে এখানে 2বার ক্লিক করতে হবে আর কি, ট্রিম করে দিব। বিমের ভিতরের অংশগুলো আমরা কি করে দিব, যাতে আমার রেফারেন্সটা কি থাকে, বিমের ভিতর থেকে ভিতরের মাপে থাকে, ঠিক আছে? রেফারেন্সটা কি থাকবে, বিমের ভিতর থেকে ভিতরে, এখানে
এখানেও ট্রিম করে দিলাম, এটাও ট্রিম করলাম, এটাও ট্রিম করলাম, এটাও ট্রিম করলাম, এখানেও বিমের ভিতরের লাইনগুলা ওই যে আপনি আপনার মতো দিতে পারেন, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 5 ইঞ্চি, এটা কিন্তু আপনার লেন্থ তো সেম না, আপনার প্রত্যেকটা স্ল্যাবের লেন্থ কি সেম? আর আমি এটা L/3 তে ভাগ করবো কাকে কাকে ভাগ করবো? এখানে তো রডের জন্য যে লাইনগুলো আছে তারা তো পূর্ণাঙ্গ লাইন, তাদেরকে আমরা ডিভাইড করতে পারবো না। আমার ডিভাইড করার জন্য এমন রেফারেন্স লাগবে যাতে বিমের থেকে বিমের ভিতরে লাইন পাই। এই জন্য আমি এর দুইটা রেফারেন্স লাইন আঁকছি। এর দুইটা রেফারেন্স ছাড়া তো আমি L/3 L/4, একটা হচ্ছে উপরেরটার জন্য আমি L/3 ভাগ করবো, নিচেরটা L/4 ভাগ করবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রডটা দিয়ে দেখাতে যায় এটা প্রবলেম হবে, আমাকে আরো নিচের দিকে আনতে হইতে পারে। ঠিক আছে? তো এই জিনিসটা দেখবেন আপনার যেভাবে আসবেন যাতে মাঝখানে অন্য কোনো কিছু না পড়ে আর কি। ঠিক আছে? আমি অলরেডি যেহেতু এঁকে ফেলছি আর ওইদিকে যাচ্ছি না, ডাক্তার ব্যাপারটাতে যাচ্ছি না। ঠিক আছে? ডাক্তারটা আমি হ্যাঁ আমি কপি করে মানে মুভ করবো, কপি মানে মুভ করে দিব আর কি। ডাক্ট মানে হচ্ছে এটা দিয়ে আমাদের বিভিন্ন পাইপলাইন গুলার নামে আর কি। ঠিক আছে? আমি একটু মুভ করে দিতে পারি যাতে ডাক্ট সহ সিলেক্ট হয়ে গেছে। রেফারেন্স আসছেন? ডাক কেমনে মুভ করবো? ডাক তো মুভ করতে হবে, ডাক তো ডাকের জায়গায় থাকতে হবে। ডাক মানে ওখানে ফাঁকা থাকবে, এটাই বুঝাইতেছে। এটার ইনফরমেশনও দিব আমরা যে ডাকটা কোন পজিশনে আছে, বুঝলেন নাই? ডাক্ট হচ্ছে এটা ই ডাক্ট লিখছে, ই ডাক্ট মানে হচ্ছে ইলেকট্রিক্যালের পাইপলাইন নামার জন্য কনডুইট, মানে ইলেকট্রিক্যালের পাইপলাইন নামবে না, এটার জন্য একটা ছোট করে একটা গ্যাপ রাখছে আর কি। আমাদের যখন প্লাম্বিং এর লাইন লাগবে, প্লাম্বিং এর জন্য ডাক্ট থাকবে, যে ডাক্ট এখানে না, এটা ব্যালকনি থাকতে পারে আর কি, এখানে হয়তো নাই, সাইজ থাকবে না এখানে যে এটা কত ইঞ্চি রাখতে হবে, কারণ আপনি এখানে কয় ইঞ্চি পাইপ নামবে এটার উপর নির্ভর করবে না। এখানে ও রাখছে কত ইঞ্চি, 5 ইঞ্চি। দেখছেন? এটা হচ্ছে কি আপনার যে কেবল নামার জন্য পাইপ নামবে, হাই রাইজ বিল্ডিং কোন দিক দিয়ে পাইপ ইয়াগুলো নামাবে, তাহলে পাইপ লাইনের জন্য ওরা সাদা একটা কি করে রাখছে, ছিদ্র করে রাখছে, নাহলে আপনাকে আবার ছাদ কাটতে হবে পরে, অথবা আগে থেকে রড গুলা মানে পাইপ গুলা দিয়ে রাখতে হবে। অনেক সময় আগে থেকে পাইপ দিলে কি হয়, জয়েন্ট করতেছে পাইপে, তখন আবার ওই যে কেবলিং করতে অসুবিধা হয়, সেজন্য কি করে রাখছে ওরা, যে দিক দিয়ে ইলেকট্রিক্যালের পাইপ লাইনটা নামবে ওই বরাবর ছাদটা কি করে রাখছে, কেটে রাখছে, পরে ওই বরাবর পাইপ লাইন নামাই দিবে। এটা এই জন্য ই ডাক্ট লিখছে আর কি। আমাদের প্লাম্বিং এর জন্য ডাক্ট থাকতে যে এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে ওই যে পাইপ লাইন নামার জন্য, কিসের, প্লাম্বিং। আমাদের যেমন কিচেনে, তারপর ওয়াশরুমের, এটাও একটা ডাক্ট। ঠিক আছে? এরকম সিম্বল দেখলে বুঝবেন যে এরকম সিম্বল দেখা মানে কি এই জায়গায় ছাদটা নাই, এই যে এটা দিয়ে ক্যান্সেল বোঝাচ্ছে কি এই জায়গায় ছাদ কাস্টিং হবে না। ঠিক আছে? এটা ডাক্টের লাইন। এগুলাতে আমরা না যাই, এখন আমরা আগে আমাদেরটা শেষ করি। ঠিক আছে? তাহলে আসছি তো নাকি? এখন আমরা ডিভাইড করে নিব। আমরা গত ক্লাসে দেখছিলাম ডিভাইড কমান্ড। ডিভাইড কমান্ডের শর্টকাট কি? DIV লিখে এন্টার করব। আমি উপরেরটাকে 3 ভাগ করব, নিচেরটাকে 4 ভাগ করব। ঠিক আছে? তাহলে উপরের লাইনটা সিলেক্ট করে 3 লিখে এন্টার করলাম, স্পেস বার দিলে, এগুলা পয়েন্টের ব্যাপার আমি আগেই বলছিলাম, তাই না? পয়েন্ট স্টাইল কিভাবে আসবে না আসবে এগুলা নিয়ে। যদি পয়েন্ট না আসে তাহলে কি করতে হবে? হ্যাঁ, পিটি পয়েন্ট যদি দেখা না যায় পিটি লিখে এন্টার করবেন, পয়েন্ট আসলে আমার এখানে এটাতে আসে সেজন্য ভাবে আসে, তাই না? আমি যদি স্টাইল চেঞ্জ করে দিই, যেমন এখানে আমি বলছিলাম এই জায়গায় একটা প্রবলেম হয় অনেক সময় যদি এটাতে থাকে। ঠিক আছে? অনেক সময় কি হয়, আপনি যে এখানে জুম ইন জুম আউট করলে দেখবেন আপনার কি হইতে পারে, ওই যে এগুলাও বড় ছোট হইতে পারে অনেক সময়। ঠিক আছে? আমরা এখানে উপরটাকে ডিভাইড করলাম কততে, উপরটাকে বলছি L/3 তে, মানে আমরা এটা L/3 পর্যন্ত আনবো, যেটা এক্সট্রা টপ, আর ইয়াকে ব্যান্ড করবো L/4 থেকে। তাহলে ডি আবার ডিভাইড কমান্ডে ঢুকবো, DIV এন্টার, নিচেরটাকে সিলেক্ট করে 4, আবার স্পেস বার চাপলে আবার ডিভাইড কমান্ডে ঢুকবে, তাই না? স্পেস বার চাপলাম, উপরটা সিলেক্ট করলাম 3। না, এটা তো আমি বলছিলাম কি আপনারা এটা ইয়া করে দিতে পারেন, যে অ্যাবসোলিউট ইউনিটে সে 0.5 করে দিতে পারে, তাহলে সে কখনো স্ক্রিনের রিলেটিভে চেঞ্জ হবে না, 0.5 করে দিবেন। ঠিক আছে? ছোট রাখবেন আর কি, যাতে বেশি বড় না হয়। বেশি বড় হয়ে গেলেও কি এটা আমার পরবর্তীতে ড্রয়িং করতে অসুবিধা, 0.5 0.1 ইঞ্চি এরকম রাখবেন। না, ডিভাইড কমান্ডে ঢুকবেন, তারপর অবজেক্ট সিলেক্ট করবেন, অথবা আগে অবজেক্ট সিলেক্ট করে ডিভাইড কমান্ডে ঢুকতে পারেন, সমস্যা নেই। ডিভাইড কমান্ড DIV এন্টার করলাম, ওকে। এরপরে যে নিচের লাইনটা সিলেক্ট করলাম, নিচের লাইনটাকে আমি বলছি 4 ভাগ করব, তাহলে 4 লিখে এন্টার করলাম। ঠিক আছে?
আবার ডিভাইড কমান্ডে ঢুকবো, ডিভাইড কমান্ডে ঢুকার জন্য আবার div লিখে এন্টার করবো না, যেটা আগের কমান্ডটা আমার কি ছিল, ডিভাইড কমান্ড ছিল। এখন আমি যদি স্পেস বার বা এন্টার দিই তাহলে সে ডিভাইড কমান্ডে ঢুকবে, যে স্পেস বার চাপছি তাহলে সে ডিভাইড কমান্ডে ঢুকছে। সিলেক্ট করলাম 3 লিখে এন্টার করলাম, কিসে পয়েন্ট টাইপের, এই যে পিটি লিখে এন্টার করেন, পিটি লিখে এন্টার করার পর এই যে পয়েন্ট সিলেক্ট করার পর একজনে পয়েন্ট সিলেক্ট করার পর এই যে এখানে সেট ইন অ্যাবসোলিউট সাইজ দিয়ে আমি এখানে 0.5 করছি, অথবা আপনি 1 ইঞ্চি দিতে পারেন, 1, ঠিক আছে, 1 ইঞ্চিও দিতে পারেন, 1 ইঞ্চি অত বেশি বড় না, ঠিক আছে। পয়েন্ট টাইপ, ওইটা হচ্ছে পয়েন্ট টাইপটা ইয়ে করা। তাহলে আমি উপরেরটাকে 3 ভাগ করছি, নিচেরটাকে 4 ভাগ করলাম আর কি, ঠিক আছে। আমি আর এই পরের দিকে না, যে আমরা 3টাকে বুঝাতে পারলে সব পারবেন। আবার ডিভাইড কমান্ডে ঢুকবো, সিলেক্ট করলাম, 4 ভাগ করলাম, ওকে। আমরা এইখান থেকে এসে এই যে এটা থেকে এসে এখানে একটা লাইন টেনে দিব, অথবা আপনি যদি এটাকে কি করতে চান ওইরকম করে যে একটা ডেভেলপমেন্ট লাইন দেখাতে চান, বিমে যেভাবে আমরা দেখাইছি, কি করছে এটা ট্র্যাক করতেছে, কিন্তু ট্র্যাকিং কি এই যেমন এরা কিভাবে দেখেছে, ওদের তো আর দেখে না, ওরা তো কি দেয় নাই, ওই যে এটা দেয় নাই, তাই না, মানে এটা দেয় না, এক্সট্রা টপ আছে, কিন্তু ওই যে বললাম যেটা ছাদের স্ল্যাবের থিকনেস যেহেতু কম থাকে জন্য ওটা যেটা এরকম করে ব্যান্ড করে দেয় সেটা দেয় না, আমরা সেটা না দিলেও হবে। অথবা আপনি যদি এরকম দেখাতে চান এটা এভাবে দেখাবেন আর কি। এটা 6 ইঞ্চি হলে একেবারে ইয়াতে নিয়ে নেমে যায়, এটা দেখায় না সাধারণত, স্ল্যাবের ক্ষেত্রে এটা দিতে হয় না, কারণ আমাদের স্ল্যাব থিকনেস থাকে 5 ইঞ্চি 6-7 ইঞ্চি, ওর মধ্যে আপনি এটা অলরেডি আমি L/3 তে চলে আসছি, L/3 তে আসছি মানে কি অলরেডি তাকে অ্যাঙ্করেজ লাইন ডেভেলপমেন্ট লাইন আমি দিয়ে দিয়েছি, অ্যাঙ্করেজ লাইন যেটা L/4 পর্যন্ত থাকার কথা, জন্য এটা ইয়ে না করলে হয়। তো যদি না করেন তখন কি করবেন, এই পয়েন্ট থেকে একটা এরকম লাইন টেনে দিবেন জাস্ট, ঠিক আছে, একটা লাইন টেনে দিচ্ছে এখানে, কোন বরাবর, ওই বরাবর। এরপর এটাকে কপি করে এই যে প্রত্যেকটা পয়েন্ট একটা একটা বসে যাবে L/3 এর পয়েন্ট গুলাতে, ঠিক আছে। L/3 এর পয়েন্ট এরকম করে যতগুলা থাকবে প্রত্যেকটা একটা একটা বসাবেন। কেন, কারণ আমার এক্সট্রা টপটা এই মিড পোরশনে থাকবে না, ট্রিম করতে হবে, এটা ট্রিম করার জন্য রেফারেন্স দিছি, ঠিক আছে, ট্রিম করার জন্য আমি এই লাইনগুলো রাখছি, যে টপে এটা এগুলা ট্রিম করে দিব আর কি, তাই না, মাঝখানের অংশটা ট্রিম করে দিব, টিআর এন্টার, এখানে ট্রিম। আচ্ছা আপনি বলছেন যে গত ক্লাসে আপনার ট্রিম হচ্ছে না, তাই না, আমি একটু এটা দেখাই কেন হয়। আপনার এখানে যখন ট্রিম করতেছেন তখন ওইদিকেও ট্রিম হয়ে যাচ্ছে, তাই না, এই অংশটা যেমন এখানে আমি এখানে ট্রিম করছিলাম, মাঝখানে ট্রিম না হয় ওইদিকেও ট্রিম হয়ে যাচ্ছে যে এই জায়গায়, তাই না। এটা দুইটা কারণে ট্রিম না হওয়ার পসিবিলিটি আছে, একটা হচ্ছে আপনি যখন এইদিকের অংশটাও ট্রিম হয়ে চলে যাচ্ছে, তাই না। আপনি একটা হইতে পারে আপনি ট্রিম কমান্ডে ঢুকছেন, ট্রিম কমান্ডে ঢোকার পরে এদিকে এই যে আমার ট্রিম করবো কি এটার থেকে এটার মাঝখানের অংশ, তাই না। একটা আপনি ট্রিম করার সময় হয়তো ওই পাশের থেকে রেফারেন্সের বাইরে নিয়ে গেছেন, কোথায়, স্ক্রিনের বাইরে নিয়ে গেছেন, এক পাশে আছে, ওই পাশের থেকে কোথায় চলে গেছে, হ্যাঁ, এখন আমি ক্লিক করলাম, ট্রিম হয়েছে, যখন দেখবেন ট্রিম এদিকে কিছুই নেই, কেন, ওটা রেফারেন্সের বাইরে গেছে গা। তো রেফারেন্স যেটা থাকবে ট্রিম করার জন্য দুই পাশে রেফারেন্স কোথায় রাখতে হবে, স্ক্রিনে থাকতে হবে। আরেকটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে আপনি এই লাইনটা আঁকার সময় হয়তো একটু এদিক থেকে একটু অন্য জায়গায় আছে আর কি, জাস্ট আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, মানে লাইনের উপরে নাই আর কি, ঠিক আছে। লাইনের উপরে না থাকলে সে তার ওটাকে ট্রিম করবে, হয়তো আপনি এরকম, আমার এখন বোঝা যাচ্ছে যে লাইনের উপরে নাই, আপনি ট্র্যাক করে আনার সময় ওখানে নিয়ারেস্ট কিছু অন থাকতে পারে, হয়তো একদম পারফেক্টলি লাইনের উপরে লাইনটা আঁকেন নেই। এখন আপনি যদি ট্রিম করেন তাহলে কি ওই যে ওইদিকে চলে যাবে, কারণ এটা রেফারেন্সটা তার কাছে নাই, ঠিক আছে। এই দুইটা কন্ডিশন, একটা হচ্ছে লাইন থেকে আসছেন ঠিকই, কিন্তু এটা এক পাশেরটা কি করে দিচ্ছেন, জুম করে বাইরে নিয়ে গেছেন। তাহলে ট্রিমের এটা একটা টেকনিক, যে আপনি যেটার সাপেক্ষে ট্রিম করবেন ওইদিকে যদি অনেকগুলা থাকে, কাটিং এজ ইউজ করছিলাম আমরা, কাটিং এজ ইউজ না করে কি একসাথে এই টেকনিক ইউজ করে ডিরেক্ট করে দেওয়া যায়, কি করে, ওই যে জুম করে বাইরে নিয়ে গেছি, তাহলে এটা রেফারেন্স সে পুরাটা করে দিবে, এটা একটা টেকনিক। অনেক সময় আমরা সাপোজ এদিকে অনেক কিছু আমাকে ট্রিম করতে হচ্ছে, আমরা আগে কি করছিলাম, কাটিং এজ ইউজ করছিলাম, তাই না। কাটিং এজ ইউজ না করে কি করতে পারেন, যেটা সাপেক্ষে কাটবেন বাকি অংশটা কি করে দিবেন, অন্য কোনো রেফারেন্স করে স্ক্রিনের বাইরে নিয়ে যাবেন, তখন যেখানে ক্লিক করবেন দেখবেন এটার সাপেক্ষে অন্যদিকে সবগুলা কি হয়ে যাবে, তখন ওই কাটিং এজ নিতে হয়, কাটিং এজ নিতে তো একটু কষ্ট, তখন এটাও নিতে হয় না, ঠিক আছে। এটা একটা টেকনিক করে যে রেফারেন্স এদিকে কোনো রেফারেন্স না থাকলে সে পুরোটা ট্রিম করে দিবে, ঠিক আছে। ওই দুইটা কন্ডিশন হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে লাইনের সাথে লাইন নাই, একটা হচ্ছে আপনি রেফারেন্সটা কোথায় রাখতেছেন, স্ক্রিনের বাইরে রাখতেছেন, ওকে।
তাহলে এই যে এটাও সেম কথা, আপনি যদি এখানে ট্রিম করতে গিয়ে কি করেন এভাবে রাখেন, তাহলে কি হয়ে যাবে, এখানে ট্রিম করলে ওই পুরো অংশটাই চলে যাবে। ঠিক আছে, এই যে ক্লিক করলে কোথায় পুরো অংশটাই চলে গেছে। ঠিক আছে, স্ক্রিনের মধ্যে থাকতে হবে রেফারেন্স গুলো। এই জন্য যখন ট্রিম করবেন, যেহেতু মাঝখানেরটা ট্রিম করতে হবে, এই দুইটা লাইন অবশ্যই স্ক্রিনে থাকতে হবে। তাহলে টিআর এন্টার, এই যে মাঝখানেরটা ট্রিম করবেন, মাঝখানেরটা ট্রিম করে দিলাম, মাঝখানেরটা ট্রিম, এভাবে যতগুলো আছে সবগুলো মাঝখানে ট্রিম করতে থাকবেন। ওকে, তাহলে আমরা এখন এগুলা ডিলিট করে দিতে পারি। এই জিনিসটা আমার নাই, আমি একটা একটা শেষ করে দিচ্ছি আর কি, একটু যেহেতু কাজ শেষ হয়ে গেছে, ওই দিকের গুলা যখন লাগবে ওগুলা ডিলিট করে দিব। এইটার কাজ শেষ আমার অলরেডি, তাই না? ডিলিট করে দিলাম, এটা লাগবে না, ডিলিট করে দিলাম। ঠিক আছে, উপরে একটা আমার হয়ে গেছে। এখন আমরা নিচের পার্টে আসবো, নিচের পার্ট থেকে L/4 এ ট্র্যাকিং করে আমরা নিচের দিকে কি আঁকবো, ক্র্যাঙ্ক বারটা আঁকবো। এতটুকু তো বুঝছেন নাকি সবাই? এই যে এখানে ক্র্যাঙ্ক হবে মাঝখানের দুইটা নিয়ে, তাই না? ক্র্যাঙ্কটা কি করব, এই যে আমি তো এদিক থেকে যাব, এই সান খেয়াল করতেছেন, এদিকে আমরা এখান থেকে এসে উপর থেকে এসে যে L/4 থেকে সেটা নিচের দিকে ক্র্যাঙ্ক হয়ে নামবে। ঠিক আছে, এরপর আবার এদিকে যাবে। ঠিক আছে না? এরপর এখানে এই যে এখানে এসে আমরা বলছি কি এটা এখান থেকে L/4 থেকে এদিকে ক্র্যাঙ্ক করে নামাবো। ক্লিয়ার? হ্যাঁ, ক্রস গুলা সিলেক্ট করেন না, কেউটা একসাথে ডিলিট করতে হবে, সমস্যা নেই, থাকুক, আগে কাজটা শেষ করি। তাহলে এখন আমি কি করবো বলছে, যে লাইন কমান্ড নিলাম, এই পয়েন্ট থেকে ট্র্যাক করতেছি, একটু কাছে হইলে আরেকটু সুবিধা। আমি বলছি এগুলো বেশি দূরে যাতে না নেন, কারণ যত দূরে হয়ে গেলে ট্র্যাক করতে আরো বেশি কি অসুবিধা, তাই না? এখান থেকে ট্র্যাকিং করে অবশ্যই নিয়ারেস্ট অফ রাখবেন, কারো যদি নিয়ারেস্ট অন থাকে তখন ট্র্যাকিং প্রপারলি কাজ করবে না। ঠিক আছে, তাহলে যে আমি এখান থেকে এই উপর, এখান থেকে কোথায় চলে আসবো, ওই যে 2 নাম্বারটাতে, উপর থেকে 2 নাম্বারে এসে তারপরে যে ইন্টারসেক্ট করছে তারপর ক্লিক করলাম। ক্লিক করে আমি বলছি আমাদের ক্র্যাঙ্ক বারের যে অ্যাঙ্গেল সেটা কত ডিগ্রি হয় বলছিলাম, 45। তাহলে আমি 45 আঁকার জন্য এখানে অ্যাঙ্গেল আমাকে মান দিব, অ্যাঙ্গেল দিব, এত কিছু না করে আমরা পোলার ট্র্যাকিং কে কাজে লাগাইতে পারি। এই যে পোলার ট্র্যাকিং, ঠিক আছে, পোলার ট্র্যাকিং কে অন করলাম, এখানে এসে 45 করে দিব। এই যে 45, এগুলো আমরা প্রথম দিকে আলোচনা করছিলাম। পোলার ট্র্যাকিং কে হচ্ছে নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি ট্র্যাক করতে হয় তখন পোলার ট্র্যাকিং অন করবেন, এখানে এসে যে 45 ডিগ্রিতে লাগবে, সেজন্য আমি 45 এর অন করছি। এখন দেখবেন আমি যখন মাউসে এই যে 40 ট্র্যাক করতেছে, তাই না, 45 এ এসে এই যে লাইনের উপর যখন ইন্টারসেক্ট করবে তখন ক্লিক করবেন। ঠিক আছে, ওকে। দেন আমি আবার এই পাশেরটাতে একটু রিপিট করি, যদি প্রবলেম হয় আমি এই পাশ থেকে এদিকে আসবো, তাই না? তাহলে লাইনে আসলাম, এখান থেকে ট্র্যাকিং করে উপরেরটাতে আসলাম, এরপর ক্লিক করলাম, ক্লিক করে এখন 45 ডিগ্রি, যেহেতু এই যে পোলার ট্র্যাকিং অন আছে, পোলার ট্র্যাকিং এ 45 আছে, তাই না? তাহলে আমার এই যে এটা 45 ডিগ্রি ট্র্যাক করা অবস্থায় এই যে গ্রিন লাইনটা আসার পরে আপনি এসে মাউস এখানে আনলে স্ন্যাপ করবে, এরপরে ক্লিক করবেন, তাহলে আপনার কাজটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, 45 ডিগ্রিতে দুইটা লাইন এঁকে দিব। এখানে 45, এখানে তো ইয়া নাই, এখানে তো সে স্ন্যাপই করবে, 135 হবে আর কি, সে তো 45 পর স্ন্যাপ করবেই, সে 135 এ স্ন্যাপ করবে আর কি, এদিকের অ্যাঙ্গেলটা 135 এ স্ন্যাপ করবে। আমি তো দুইটাই আঁকছি অলরেডি। হ্যাঁ হ্যাঁ, এটা যখন আঁকবেন তখন সে 135 এ ট্র্যাক করবে আর কি, 135 এ স্ন্যাপ করবে। দেখেন এখান থেকে এসে উপরে আসলাম, এরপর ক্লিক করলাম, এই যে এখন স্ন্যাপ করছে, 45 পর করতেছে না, তাহলে আমার তো এদিকে আসতে হবে, এদিকে আসা মানে কি 135 এ করবে, এই যে 135 এ স্ন্যাপ করবে, 135 মানে কিন্তু 45 ডিগ্রি, ওই দিক থেকে 45 ডিগ্রি। ঠিক আছে, ক্লিক করলাম, ওকে। এরপর বারবার আঁকবো না, কি করব, এইটাকে সিলেক্ট করে কপিতে ক্লিক করে এই যে নোট পয়েন্ট, এই নোট পয়েন্টে ধরে ধরে এক পাশেরটা এক পাশে বসায় যাব, এই পাশেরটা এই পাশে বসবে, মানে একটা একটা বসাবেন, এখানে আবার দুইটা একসাথে বসানোর কোনো অপশন নাই। ঠিক আছে, কেন, কারণ এখানকার স্পান লাইন আর এখানকার স্পান লাইন সেম হবে না। ঠিক আছে, সে কারণে আপনাকে এখানে একটা একটা কপি করতে হবে যদি কপি কমান্ড ইউজ করেন। এবং কপি করার সময় নোট পয়েন্টের সাপেক্ষে কপি করবেন, তাহলে বসাতে সহজ হবে। ঠিক আছে, একটা একটা, এরপরে এখানে একটা বসাই দেবো। ওকে, এরপরে ট্রিম করবো না, আমি একটু দেখাই, ট্রিম করতে পারি। ট্রিম করলে কিন্তু আপনার অনেক কষ্ট করতে হয়। দেখেন আমি যদি ট্রিম করে দেখা একটু, ট্রিম কোথায় কোথায় করতে হবে যদি ট্রিম করেন। ক্র্যাঙ্ক বারের ক্র্যাঙ্ক শুরু হবে কিন্তু আমরা এখান থেকে, যে টপ থেকে এসে ক্র্যাঙ্ক হয়ে নিচে নামবে, তাই না? তার মানে আমার এখানে সাপোর্টের দিকে নিচের অংশটা ট্রিম করতে হয়, আর মিডের অংশে উপরের অংশটা ট্রিম করতে হয়, আর এখানে এই পাশে হচ্ছে সাপোর্ট অংশে এই অংশটা দেখেন, এখানে একবার ক্লিক করতে হবে, এখানে একবার ক্লিক, এখানে একবার ক্লিক, আবার এখানে একবার ক্লিক, অনেকবার আপনাকে এই যে মিডলের উপরে আর সাপোর্টের নিচে, তাই না, এভাবে ক্লিক করে করে আপনাকে অনেকবার ট্রিম করতে হইতে পারে। তো এটা না করে আপনি এটাও করতে পারেন, যে পলিলাইন নিবেন, পলিলাইন কমান্ডে ঢুকে
আপনি জাস্ট লাইন ড্র করবেন, যে উপর এখান থেকে এসে এখানে আসবেন, এরপর নিচে আসবেন, তাই না? এবার করে লাইনটা এঁকে দিলে হয়তো আপনার একটু ট্রিম করার থেকে একটু ইজি হবে। ঠিক আছে, এই যে এখান থেকে, এবং এরা একটা লাইন হয়ে থাকবে। ঠিক আছে, এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর, এরপর এখান থেকে এই বরাবর, এরপর সোজা যেখানে যেখানে এসে নামবে সেই বরাবর আমি নামবো আর কি, তাই না? জাস্ট পলি লাইন ড্র করতেছি আমি, এখান থেকে এখানে গেলাম, এরপর এখান থেকে এদিকে যাবো, তাই না? এটা আমাদের ওইদিকে তার কন্টিনিউ করে আমি এখানে শেষ করতে চাই এটাকে। ওকে, ক্লোজ করলাম। এখন এই যে পলি লাইন হয়ে গেছে, দেখছেন এই বরাবর আমার একটা পলি লাইন হয়ে গেছে। তাহলে পলি যেহেতু ক্র্যাঙ্ক বারটা হয়ে গেছে, তাহলে বাকি দুইটা লাইন আমি কি করে দিব? ডিলিট করে দিতে পারবো। মাঝখানে এসে এটাকে সিলেক্ট করে নিন উপরেরটা, আর এখানে এসে নিচেরটা সিলেক্ট করবেন, তারপরে ডিলিট করে দিবেন। তারপর দেখবেন আপনার শুধু ক্র্যাঙ্ক বারটাই থাকবে পলি লাইনে, এদিকে কন্টিনিউ থাকলে তো কন্টিনিউ হবে। ঠিক আছে, এটা করতে পারেন। ট্রিম করতে গেলে অনেক সময় অনেকে কি হয়, ওই যে অনেকবার ক্লিক করতে হচ্ছে, এখন উপরেরটা ক্লিক করতে গিয়ে নিচেরটাতে ক্লিক করে যায়। অনেক সময় এখানে আবার এই জায়গায় যেহেতু বিম আছে, আবার গ্রিড লাইন আছে, অনেক জায়গায় ক্লিক করতে হচ্ছে, তাই না? এই কারণে আমি পলি লাইন করে ড্র করে দেওয়াটা ইজি মনে করি আর কি। তার কারণ ওই পয়েন্ট আমার তো স্ন্যাপ করতেই পারতেছে, পয়েন্ট বরাবর পলি লাইন এঁকে দিবেন। ঠিক আছে, পয়েন্টের যে কোনো একটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দিয়ে দিবেন, তাহলে সকল পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে খেয়াল রাখতে হবে যে লাইন না, লাইন যেমন দেখছেন যে লাইনকে কি করছে, একই লেয়ারে থাকার কারণে লাইনকে ওগুলাকে সিলেক্ট করছে, শুধুমাত্র পয়েন্টের ক্ষেত্রে। ঠিক আছে, অথবা আপনি এই রেফারেন্স সেট গুলা পয়েন্ট এবং কি লাইনটা, রেফারেন্সের লাইনটা আলাদা একটা লেয়ারে আঁকতে পারে, তাহলে সে আপনার জন্য সিলেক্ট করা কি আরেকটু সহজ হবে আর কি। আমার রেফারেন্স লাগবে না, রেফারেন্স গুলো ডিলিট করে দিলাম। ওকে, পয়েন্ট থেকে গেছে, একটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার করে ডিলিট করে দিলাম। এখানে এখানে যদি আমাদের স্ল্যাবের আউটলাইনটা নাই, এখানে আমরা স্ল্যাবের বাইরে আসি না আর কি। নরমালি কি হবে, স্ল্যাবের আউটলাইন থাকলে স্ল্যাবের বাইরে থেকে কি হবে, এটা বের হয়ে আসবে আর কি। ঠিক আছে, আচ্ছা এখন এই যে ডিটেলিং এর ব্যাপারটা একটু আলোচনা করি, তারপর আমি নেক্সট পার্টে যাচ্ছি। এখানে অনেক জায়গায় অনেক খিজিবিজি মনে হচ্ছে, তাই না? যদিও খিজিবিজি মনে হইলেও কিছু করার নাই। যেমন এখানে আমি যেটা আঁকছি, এখানে কি বলছে, এই যে এই অংশটা, এই স্ল্যাবের এই অংশে, এই অংশ থেকে এই অংশে কোনটার কথা বলছে, সি। সি দেখেন, সি যে বরাবর অ্যারোটা আসছে, এই যে অ্যারো এসে যে ব্ল্যাক ডট দিছে একটা, দেখছেন এখানে একটা ডট দিছে, তার মানে বোঝাচ্ছে এই এই যে রড
আমি এখানে উপরের দিকে দেখাইছি, তাই না? এখন আপনি যদি এটাকে এদিকে আটতেন কোনো সমস্যা নাই তো। এই ক্র্যাঙ্কটা যদি এদিকে থাকতো, এটা ক্র্যাঙ্ক ইয়া হইতো, এক্সট্রা টপ হইতো, এটা ক্র্যাঙ্ক এভাবে দিতেন, তারপরে এক্সট্রা এটা থাকতো, তাও সমস্যা নেই। কেন? কথা তো সেম, ঠিক আছে? উপরে এদিকে আছে না ওইদিকে আছে, সেটা কোনো ফ্যাক্ট নেই, কারণ এটা পাশাপাশি বসবে। প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে কি পাশাপাশি বসবে, ঠিক আছে? এখন আপনি এটা বলছেন নাকি যে এটা এই পাশে দিবেন না এই পাশে দিবেন, এটাই তো কথা নাকি? এটা এই পাশে না দিয়ে আপনি এই পাশে দিলেও কোনো সমস্যা নেই, তাই না? এদিকে একটা স্ট্রেট গেল, এরপর একটা ক্র্যাঙ্ক হিসেবে দিচ্ছেন, এরপরে এটা কোনো ইস্যু না, কারণ এটা অ্যাকচুয়ালি তারা পাশাপাশি বসবে, ঠিক আছে? এটা সমস্যা নেই। আচ্ছা, আমি এটা একটু দেখাই দিই। এই যে এই অ্যারোটা কিভাবে দিব, এটা দুই পদ্ধতিতে আমরা দিতে পারি। দেখেন এরা কি করছে, আমি একটু সিলেক্ট করি। দেখেন এটা কি হিসেবে দিছে, ডাইমেনশন হিসেবে দিছে, ঠিক আছে? ডাইমেনশন করে দিলে একটা সুবিধা, ঠিক আছে? কি সুবিধা? দেখেন এই যে লেখাটা, অ্যাকচুয়ালি এটা তো অ্যারো দেখা যাচ্ছে, তাই না? অ্যারো দেখা যাচ্ছে। আমরা চাইলে এটাকে লিডার দিয়েও দিতে পারতাম, লিডার। তো লিডার না দিয়ে এখানে এই এই জিনিসটা ডাইমেনশন দিয়ে দিলে সুবিধা কি, এই যে টেক্সট লেখার একটা অপশন থাকে, ঠিক আছে? তাহলে কিভাবে দিবেন, এটার জন্য একটা ডাইমেনশনের সেল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এটার জন্য আমাকে এটা এখন দেখাবো না, পরে জাস্ট একটু দেখাই দিই আমরা এই এই ভ্যালুগুলা কিভাবে বসাবেন আর কি। তো এখানে প্রথম হচ্ছে আপনি এরকম একটা ডাইমেনশন দিবেন। দেন ডাইমেনশন আমি দিচ্ছি, এটা এখান থেকে, এটা অবশ্যই কি এই বরাবর যদি আমি নিই, এখান থেকে ট্র্যাকিং করে এখানে আসলাম, এখান থেকে এই বরাবর একটা ডাইমেনশন। অ্যাকচুয়ালি এটা কিন্তু ডাইমেনশন তো দিব না, তাই না? আমার কাজ হচ্ছে কি করা, অ্যারোটা বুঝাই দেওয়া, তাই না? অ্যাকচুয়ালি ডাইমেনশন দিলে এভাবে দেখা যায়, তাই তো? কিন্তু আমাকে ডাইমেনশনটা এটার মতো বানাইতে হলে ডাইমেনশন স্টাইল ম্যানেজার সম্পর্কে একটু জানতে হবে। আমি একটু খুব তাড়াতাড়ি একটু দেখা দিচ্ছি, খুব সিম্পলি। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রথমে যাব কোথায়, ডিডি সেন্টার করব। আমার এটা এটাতে দেয়া আছে, তাই না? এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডাইমেনশন, আমি তো এই ডাইমেনশন যদি এই স্টাইলে যদি অন্য কোথাও ইউজ করে থাকে, ওখানে চেঞ্জ করে ফেলবে। সেজন্য এটার জন্য আলাদা নিজের নামে একটা লেয়ার আর ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে হবে, যেমন ওরা বানাইছে। যেমন এটা আমি ওদেরটা সিলেক্ট করি, এটা কোন ডাইমেনশন স্টাইল, এই ডাইমেনশন স্টাইল ওয়ার্কিং স্টাইল, ঠিক আছে? এটাতে আমি একটু যাই, দিয়ে লিখে এন্টার করলাম, ওয়ার্কিং স্টাইল, এই যে ওয়ার্কিং স্টাইল, এটাতে আসলাম, মডিফাইতে আসলাম। ওকে, এখানে আর্কিটেকচারাল থাকবে না কি থাকবে এগুলো কোনো সমস্যা নাই, কারণ আমরা এখানে কোনো ডাইমেনশন দিব না, এটাকে পরে ইয়ে করে দিব, ঠিক আছে? ফিটের এখানেও কোনো কিছু চেঞ্জ করতে হয় না, কোনো জায়গায় কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র ট্যাক্স যদি লিখবেন, ট্যাক্সের জায়গাটা একটু বড়, যেমন 1 ফিট দিছে। সিম্বলস এন্ড অ্যারোতে এখানে যে আমরা যদি বলে দিই ক্লোজ ফিল, এটাও দিতে পারি, ঠিক আছে? ক্লোজ ফিল দিয়ে দিলাম, মানে অ্যারো। আর লাইনসের এখানে আমরা দেখেন এই একটা জায়গায়, আমি এগুলো ডাইমেনশন স্টাইলে গেলে তখন আরো বুঝাবো, একটা জায়গায় কি করে দিছে, চেকমার্ক করে দিছে, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা ডাইমেনশন ক্লাসে বুঝাবো, আজকে ওইদিকে না যাই, অন্য কিছু বুঝি। মানে এটা কিভাবে আঁকবো আমরা ডাইমেনশন ক্লাসে খুব ডিটেইলসে বুঝাবো, ঠিক আছে? এটা মাথায় রাখবেন যে আমরা এখানে দেওয়ার জন্য একটা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করবো আর কি। ওকে, আর যে ব্ল্যাক ডটটা দিছে, এই ব্ল্যাক ডটটা আপনি কিভাবে দিতে পারেন, একটা কমান্ড আছে, ডু নট কমান্ড, ঠিক আছে? ডু নট, এই যে দেখেন এখানে একটা আছে ডু নট। ডু নট হচ্ছে নরমালি দুটা সার্কেল, একটা ইনার সার্কেল থাকে, একটা আউটার সার্কেল থাকে। তার মধ্যে যদি আমি এই যে দুইটা সার্কেলের মাঝখানের জায়গাটা যদি এরকম হ্যাচ করতে চাই, সলিড হ্যাচ, তখন এটাকে ডু নট বলে। মাঝখানের জায়গাটা কি থাকবে, ফাঁপা থাকবে, কিন্তু আমার এখানে তো ফাঁপা নাই, তাই না? এখানে তো ফাঁপা নাই, সলিড করতে হবে। তখন কি করবেন, আমি এটা দেখাই দিই একটু, তাহলে এটা করতে পারেন, ওটা তো আমরা আগেই শিখছি। এখানে আরো ইজিলি করতে পারেন কি, সার্কেল করবেন আবার হ্যাচ করবেন, দুইটা কাজ। তাহলে আমরা ডোনাট দিয়ে একটা দিয়ে করতে পারবো, এই জন্য আমি এটা দেখাচ্ছি এখন। ডোনাট কমান্ডের শর্টকাট কি, ডিও, ঠিক আছে? ডোনাট কমান্ডের দিকে গেলাম, চাইবে হচ্ছে ইনসার্ট ডায়ামিটার। ইনসার্ট ডায়ামিটার, ওই যে বলছিলাম যে ইনসার্টের যে সার্কেলটা থাকবে সেই অংশটা ফাঁপা থাকে। এখন আমি যদি ইনসার্ট ডায়ামিটার 0 করে দিই, তাহলে পুরোটা সলিড হয়ে যাবে। এটাই হচ্ছে টেকনিক, এখানে জাস্ট 0 দিব, ইনসাইড ডায়ামিটার 0 দিব, এন্টার দিলাম। আউটসাইড ডায়ামিটার আপনি এখন যত বড় করতে চান, আমি সাপোজ 1 পয়েন্ট, এটা হচ্ছে ডায়ামিটার, কিন্তু 1 দিলে 1ও দিতে পারে, দেখি কতটুকু হয়। এরপর এখানে এসে জাস্ট ক্লিক করলাম, এই যে এটা সলিড হয়ে গেছে, ঠিক আছে? বা একটু বড় করতে চাইলে ডায়ামিটারটা বাড়াই দিবেন, ঠিক আছে? কিসের কপি করে করে একটা বসাইলাম আমি ফাইল ক্যাপের জন্য, আর একটা বসাইলাম কিসের জন্য, বিমের জন্য, ঠিক আছে? কারণ আমি আবার ওখান থেকে তো ইয়ে করবো না,
হ্যাঁ, পাইল ক্যাপের জন্য এখন পাইল ক্যাপের এই যে পাইল, এই বিমের মধ্যে যে পাইলগুলো তিনটা আঁকবেন, ঠিক আছে? একটা হচ্ছে 2টা পাইল ক্যাপ, একটা 3টা পাইল ক্যাপ, একটা 4টা পাইল ক্যাপ, এগুলো আঁকবেন। আমি বলছিলাম আপনাদের যখন ডাইমেনশন দিব তখন আপনার ডাইমেনশন গুলো সহ দিয়ে আঁকবেন, ঠিক আছে? আপাতত যেহেতু ডাইমেনশনের ক্লাস নিলে আপনার ডাইমেনশন গুলো দেওয়ার দরকার নেই, শুধু পাইল ক্যাপ গুলো আঁকবেন। আমি প্রসেস দেখাইছি 2টা পাইল ক্যাপের 3টা পাইল ক্যাপের, এগুলো একে এখানে আমি আলাদা করে আঁকে দেখাইছি, তাই না? আঁকছিলাম কপি করে করে, যেখানে যেভাবে বসে সেভাবে পাঠিয়ে দিবেন, ওই যে জিওমেট্রিক সেন্টার ধরে ধরে। আরেকটা কেস হচ্ছে ওইটাতে লাইন এঁকে এঁকে যে লাইন, এই বিম গুলো আঁকবেন। বিম আঁকাটা খুব সহজ, জাস্ট লাইন আঁকবেন, অফসেট করে দিবেন। আপনি রেক্টেঙ্গেল যেটা বলছেন, রেক্টেঙ্গেল আঁকতে পারেন। হ্যাঁ, রেক্টেঙ্গেল সরাসরি সাইজ দিতে হবে, রেক্টেঙ্গেল আঁকতে পারেন, সেটাও পারেন। যদি এই যে এইভাবে আপনি বলছেন যে রেক্টেঙ্গেল কমান্ড নিবেন, রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে এখান থেকে সোজা আপনি এখানে আসতে চাচ্ছেন, তাই না? এখানে এখন আপনার এটা একটা প্রবলেম হচ্ছে কি, এখানে এই যে এ পর্যন্ত আসছি, তাই না? এখন আমরা কি দিতে হবে তাইলে? এখানে তো এক্স এর মান আর দিতে হবে না, কিসের মান দিতে হবে? ওয়াই এর মানটা দিতে হবে। তখন কি করবেন? ট্যাব দিয়ে ট্যান লিখে এন্টার করবেন, তাইলে কি সে পুরাটা হয়ে যাবে একসাথে। আর যদি লাইন দিয়ে আঁকতেন, লাইন দিয়ে আঁকলে কি হবে? পুরো একটা লাইন আঁকতাম, এখান থেকে সোজা এই পর্যন্ত একটা লাইন আঁকলাম, এরপরে এটাকে অফসেট করতাম, ও এন্টার, ট্যান এন্টার করে অফসেট করতাম। দুই প্রসেস আপনি ফলো করতে পারেন, যে যেভাবে পারেন, ঠিক আছে? কোনটা? রেক্টেঙ্গেল দিয়ে কিভাবে আঁকছি? হ্যাঁ, রেক্টেঙ্গেল দিয়ে আঁকছি হচ্ছে এভাবে, যে রেক্টেঙ্গেল নিচে, রেক্টেঙ্গেল নিয়ে যেখান থেকে আমার বিমটা যেদিকে ফ্লাশ হচ্ছে সেদিক থেকে ক্লিক করে আমরা কোথায় আসছি? একদম যতটুকু পর্যন্ত বিমটা আসবে ওই পর্যন্ত চলে আসছে, স্ন্যাপ করছে। এখানে স্ন্যাপ করা মানে কি, এই পর্যন্ত সে এক্স এর ভ্যালুটা পেয়ে গেছে অটোমেটিক। কিন্তু ওয়াই এর ভ্যালুটা, ওয়াই মানে কি, এটা ডেপথ কত হবে, বিমের প্রস্থ কত, তাহলে বিমের প্রস্থ 10 আমাকে দিতে হবে। আপনি এখানে স্ন্যাপ করবেন, প্রথমে স্ন্যাপ করে তারপর ট্যাব চাপবেন। এক্স এর, এখন এক্স আছে না, আমাকে ওয়াই তে যেতে হবে, তাহলে ওয়াই তে যাওয়ার জন্য কি করতে হবে? ট্যাব বাটন চাপবো, তারপরে যে ওয়াই এর ভ্যালু 10 লিখে এন্টার করবেন, তাহলে কি আপনাকে ওই যে অফসেটটা করতে হয় না আর কি। ওকে, আরেকটা ব্যাপার এখানে আমি দেখি ওরা কি করছে। হ্যাঁ, 10 ইঞ্চি আছে, আমি তো মেপে দিলাম, 10 ইঞ্চি আছে, এখানে 10 ইঞ্চি আছে, 10ই আছে এই প্রজেক্টে যেটা ইউজ করছে। আমি একটা সহজ প্রজেক্ট দিচ্ছি আর কি, পরবর্তীতে আরেকটু ক্রিটিক্যালে যাবো আস্তে আস্তে, ঠিক আছে? এখন আপনি রেক্টেঙ্গেল দিয়ে আঁকবেন নাকি বিমটা লাইন দিয়ে আঁকবেন, সেটা আপনার ইস্যু। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার থাকতে পারে, এটা হচ্ছে আমরা যদি আপনি রেক্টেঙ্গেল বা লাইন দিয়ে আঁকেন, এক লাইন দিয়ে, দেখেন আমার এই যে লাইনটা কোথায় দেখা যাচ্ছে? কলামের মধ্যে দেখা যাচ্ছে না? হ্যাঁ, কলামের ভিতরে তো যে বিমের লাইন দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা সাধারণত থাকে না, এখন থাকলেও অত বেশি ইস্যু না। আপনি করতে পারেন কি, এটাকে আমরা ট্রিম করতে গেলে তাও যে কষ্ট সেই হইল, তাই না? এখানে আরেকটা কমান্ড ইউজ করা যায়, এটা হচ্ছে ওয়াইপ আউট, সেটা নিয়ে আমি পরে কথা বলবো, আজকে দিকে না যায়, আর কিছুক্ষণ সময় আছে। আচ্ছা, এতটুকু তো বুঝছেন নাকি? এটা আমি আগামী ক্লাসে দেখাবো, আমি ওইদিকে। আচ্ছা, স্টিরাপেরটা দেখা, আমরা স্ল্যাবের ব্যাপারটা কিন্তু শেষ করি নাই, স্ল্যাবের আর কিছু বাকি আছে। আমি স্ল্যাবের ওই অংশটাতে আগামী ক্লাস আলোচনা করবো। এখানে বিমের স্টিরাপটা একটু দেখাই দিই, ঠিক আছে? স্টিরাপ আঁকাটা খুব ইজি, দেখেন আমার এগুলো আছে আছে। স্টিরাপ আঁকার জন্য অনেকে আমরা কি করি, এখানে একটা স্টিরাপ থাকবে, এখানে 3টা লাইন টানে সাধারণত। যে আমি কি করব, লাইন নিলাম, লাইন নিয়ে এটার এখান থেকে, যে এখান থেকে এখানে পর্যন্ত একটা লাইন আঁকবেন, ও এন্টার। এখানে স্পেসিং কত সেই অনুযায়ী আপনি করবেন। হ্যাঁ, ডিসটেন্স আছে, এটা তো বললাম। যেমন এই যে বিমের এটাতে আমি যদি এখানে খেয়াল করেন, এই যেটা এখান থেকে এখানে কত কত আছে সেটা লিখে দেওয়া আছে। কোথায় লেখা আছে? কোথাও লেখা আছে, কোথায় লিখছে ওরা? এই যে 3টা, আচ্ছা 3টা তো বলবে না, লেখাটা আমি একটু দেখি ওরা কোথাও লিখছে, এটাকে দেখা, দেখেন এখানে ওরা লিখছে। এই যে খেয়াল করছেন, এখান থেকে শুরু করে এই যে একটা ডাইমেনশন দিয়ে দেখেছো, এই যে এখান থেকে এই ডাইমেনশনটা, এখান থেকে থ্রু আউট দা বিম, পুরা বিমের মধ্যে সে বলছে কি মাঝখানে একটা ডাইমেনশন দিচ্ছে, ডায়া 10@464। হ্যাঁ, 464 লিখছে। 464 মানে কি, এই যে সাপোর্ট, হ্যাঁ সাপোর্টের এই যে L/3 যেখানে আছে, এখানে 4 হবে, মাঝখানে 6 হবে, আবার সাপোর্টের এখানে 4 হবে, ঠিক আছে? এটা সে মানে একটাকে দিয়েই একদম বোঝাই দিচ্ছে। আবার এটা কোয়েশনটা এক একজন এক এক ভাবে করে, তাই না? যেমন এখানে কিন্তু ভিতরে দেখানো নাই, এখানে কি কোথায় দেখানো আছে? এই যে উপরে দেখানো আছে, দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত L/3, এই পর্যন্ত
কত বলছে 10 mm ডাই এট দ্য রেট ইসরা 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মাঝখানে 6, এরপরে 4। ওরা তো সেকশন করছে একটাই, তাহলে এখানে অত বেশি কি নেই, ভেজাল নাই, তাই না? এই জন্য সে একটা দিয়ে করছে। আমরা অন্যটাতে যাই, আমি আরেকটা দেখাইছিলাম আপনাদের, সেটা হচ্ছে এটা কই ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্লোর, তাই না? এখানে ডিটেইলিং এ ওরা কিভাবে বলছে, এরা লিখে দিচ্ছে এখানে দেখেন, এই যে কোথায় লিখছে, কোথাও কি লেখা আছে, যে নিচে লিখছে, ওখানে উপরে লিখছে, এখানে নিচে লিখছে আর কি, এই যে এই জোনে, তাই না? এই জোনে কত @ ডায়া 410 @100 সেন্টার টু সেন্টার, এটা হচ্ছে মিলিমিটারে, 100 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর মাঝখানে 150। এরপরে এখানে ক্যালকুলেশন, এটা তো প্রথম স্টেপ, ওরা তো আঁকছে মাত্র 3টা, এখানে তো বসবে অনেকগুলা। এই লোকেশন না, এই লোকেশনে কত ইঞ্চি পর পর, এখানে 100 মানে 5 ইঞ্চি পর পর, তাই না? তাহলে 5 ইঞ্চি পর পর কত, এটা ডিসটেন্স কত, 1400। 1400তে আপনি 100 করে করে 100 পর পর বসালে কটা বসবে, 15টা বসবে। একটা রড বেশি দিতে হয় না প্রথম রড, তাহলে 15টা বসবে। এখানে তো আসছে 3টা, এটা আমরা সাধারণত জাস্ট রেফারেন্স হিসেবে 3টা দেখাইছি আর কি। তা এখানে তো অ্যাকচুয়ালি এইটা না। এখন আপনি যদি বলেন যে আমার যতটা লাগবে ততটা আমি আঁকতে চাই, এটা অনেক সময় হয়। দেখেন এটাও একটু দেখাই দিই তাহলে। 3টা নায়কে যদি এখানে 3টা আঁকছে, যে আমরা কোথায় এখানে ছিলাম, তাই না? এটাতে ছিলাম। এই যে এখানে একটা আঁকছি, অফসেট করে 4 করে এখানে একটা আঁকলাম, আরেকটা আঁকলাম, তাই না? 3টা আঁকতে পারি, একটা কেস। আরেকটা হচ্ছে আবার এখানে ছিল কত, এটা ম্যাক্সিমাম এটাই ফলো করে কি সহজের জন্য, আমি ওই যে উপরের লাইনকে ট্র্যাক করে এখানে আসতেছি মিড বরাবর হওয়ার জন্য, ঠিক আছে? এইগুলা জিনিস এই যে এখান থেকে এসে এখানে এসে, এরপর এখানে মাঝখানে কত 6, আপনি এখানে 6 পর এদিকে একটা 6, এদিকে একটা 6 দিলাম, ঠিক আছে না? এরপর আমি চাইলে এখান থেকে কপি করতে পারি এগুলাকে, ঠিক আছে? এই যে কপি করে এখান থেকে এখানে জাস্ট লোকেশন কোথায় বসবে এটা বসাই দিতে পারি ভাবে, তাই না? খুব ইজিলি আপনি এইভাবে বসাই চলে যেতে পারেন। এটা একটা কেস। এইটা হচ্ছে ইজি ওয়ে, যে 3টাকে এরকম করে দেখায় দেওয়া। এখন কিভাবে দেখাবেন, একটা হচ্ছে যে নিচে এভাবে দিকে দেখা দিছে, আর ও কিভাবে দেখাইছে এখানে ড্রয়িং এ পুরো একটা লাইন দিয়ে ডাইমেনশনের মতো করে দেখাইছে, তাই না? যে পুরো এখান থেকে ডাইমেনশন দিয়ে পুরো এখান থেকে, এটা একটু হিজিবিজি লেখার মধ্যে কি হিজিবিজি হয়ে যায়। তারপরে সে যেভাবে ওর এক্সপ্রেশন করার যেভাবে সেভাবে সে করছে আর কি। দেখছেন এই পুরাটাকে একটা ডাইমেনশন দিয়ে ওর ডাইমেনশনটাকে ওভাররাইড করছে। ডাইমেনশন যখন দিবেন, সাপোজ আমি একটু দেখাই, এখান থেকে আমি বললাম এই জায়গা থেকে একদম পুরা এই পর্যন্ত আসবে স্টিরাপ, ওকে? এটা বসবে এখানে, ঠিক আছে না? ডাইমেনশন দিলাম, এখন ডাইমেনশনে তো আসছে এটা, তাহলে ওখানে কি লিখছো, এই যে এখানে আমরা তখন এটাকে এভাবে লিখে দিই আর কি, 10 ডায়া সিম্বল দেওয়ার জন্য এই যে সিম্বল আসতে হবে, তাই না? এই যে সিম্বলে ডায়া, তারপরে 10 ডায়া 10, তারপর কি @, তারপরে এর ব্র্যাকেটে এখানে 4, তারপরে 6 4 লিখছে, তাই না? এভাবে। অথবা সিম্বল যদি দিতে চান সিম্বলটা ওখান থেকে আনতে হবে আর কি। ও যে সিম্বলটা দিছে এই সিম্বলটা আপনার আদার্স থেকে সিম্বলটা আনতে হবে, এই যে সিম্বলটা, ঠিক আছে? এটা দিলেও কি ওই অপশনটা আসবে আর কি, ঠিক আছে না? এটা এখান থেকে আনতে হলে সিলেক্ট করে কপি করে তারপর এখানে প্রেস করতে হয়, তাই না? এভাবে দিতে হয় আর কি, ঠিক আছে? কিবোর্ডে থাকলে কিবোর্ড থেকেও দিবেন। কিবোর্ড আছে? হ্যাঁ, কিসের এসকেপে? হ্যাঁ, ওখানে আছে, ঠিক আছে। এসকেপের নিচে ওখানে শিফট চেপে দিতে হবে, ঠিক আছে? শিফট চেপে দিতে হবে। 4 6 4, তাই না? উপরে চলে গেছে কেন? শিফট পরে যাচ্ছে কেন? এটা কি আসছে কোন কারণ আছে? এটা মনে হয় সিম্বলটা হচ্ছে কি, কিসের সিম্বল? এটা কিসের সিম্বল বলে নরমালি? এখন ঠিক আছে, স্পেস দিলে আর সে ইয়া করবে না, ঠিক আছে? যাক, এভাবে এটা খুব বেশি প্রফেশনাল ইয়া না, কারণ ওখানের ভিতরে ইয়া হয়ে যায়, মানে লেখা ভিতরের মধ্যে না লিখে আমরা একদম খুব ক্লিয়ারলি উপরের দিকে দিয়ে দেওয়া টাইপের ভাবে। এবং এই প্রজেক্টটা আমি বলছিলাম সাবমার্নে ওরা দেখেন কি করছে, ওই যে অ্যাকচুয়াল ভ্যালু বলছে, অ্যাকচুয়াল ভ্যালু প্রোভাইড করছে, ঠিক আছে? আমি সেটাও দেখাবো, এবং মিলিমিটারে প্রোভাইড করছে, এবং
এখানে এই যে ওদের ল্যাপিং জোন কোথায় দিতে বলছে? কলামের মধ্যে দিতে বলছে। যদি এখানের ব্যাপারে আছে এর অন্য ব্যাখ্যা আছে, আমরা ওইদিকে না যাই, ল্যাপিং এ না যাই। আচ্ছা, তাহলে এটা একটা কেস। আর আপনি যদি বলেন যে না, আমি এইভাবে না, আমি পুরা বিমের মধ্যে আমি কি দেখা দিতে চাই, পুরা বিমের মধ্যে আমি স্ট্রাপ দেখাইতে চাই, সেটা আমরা করতে পারি। কিভাবে একটু এটাও দেখা দিই, ঠিক আছে? দেন আমি প্রথম স্ট্রাপ কোথায় বসে? সাপোর্ট বা s/2 দূরে, s/4 না s/2 দূরে, তাই না? এই যে সাপোর্ট ফেস থেকে এখান থেকে আমরা এখান থেকে এদিকে কি 2 তে আসতে হবে, তাই না? s/2 মানে কি, প্রথম তো 4 হইলে প্রথমটা 2 ইঞ্চি দূরে বসবে। 2 লিখে এখান থেকে আমি সোজা এখানে আঁকলাম, এরপর ট্রিম করে দিলাম, ঠিক আছে? একটা আঁকলাম। এরপরে এখান থেকে এই পর্যন্ত কত পর 4 ইঞ্চি পর পর। তাহলে আমরা এখানে অ্যারে কমান্ড ইউজ করতে পারি, ঠিক আছে? অ্যারে কমান্ড, এআর এন্টার, অ্যারে কমান্ডে ঢুকলাম, এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। কোন অ্যারে? রেক্ট্যাঙ্গুলার অ্যারে, এক্স এবং ওয়াই মানে কলাম এবং রোতে ভাগ করব, তাই না? তখন কোন অ্যারেতে যাব? রেক্ট্যাঙ্গেল অ্যারেতে যাব। এই যে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পরে আমার এখানে রো আসছে কয়টা? 3টা। রো কয়টা হবে? রো হবে একটা। এই যে 1 এন্টার, একটাতে চলে আসছে। এবং এখানে একটা থেকে একটা দূরত্ব কত হবে? 4 হবে। এই যে 4 লিখে এন্টার করলাম, ঠিক আছে? এটা কতটুকু পর্যন্ত হবে? এই যে এই পর্যন্ত হবে। আমরা এখানে যদি এই পর্যন্ত যদি একটা বেশি দিতে চান বেশি দিতে পারেন, অথবা আমরা যদি এতটুকু রাখতে চাই এতটুকু আমরা একটা বেশি দিচ্ছি, ওকে দিলাম। মানে স্পেসিং এর ক্ষেত্রে যে জোন আছে তার কমে দেওয়া যাবে না, তার একটা কি আমরা বেশি পর্যন্ত ইউজ করতে পারি। স্পেসিং কখনো কি বলছে 4 ইঞ্চি, তাহলে ওই জন্য আপনি কখনো 5-6 আসতে পারবেন না। অন্য জনে 6 বলছে, ওখানে আপনি কি 4 এ যেতে পারবেন। স্পেসিং কি, হ্যাঁ, মিড পর্যন্ত। মাঝখানে হচ্ছে 6, মাঝখানে 6, এরপর এখানে 4, মাঝখানে তো হচ্ছে 6, তাই না? আমি এতটুকু পর্যন্ত আঁকছি, ওকে। এখন কি করবেন? এখন আমি আর আবার বারবার আঁকবো না। এই যে এটা যেটা আঁকছেন এটাকে আমি একটু কন্ট্রোল জেড দিই। একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা অ্যাসোসিয়েটকে অন করে রাখবো। এই ক্ষেত্রে আবার কমান্ডে ঢুকতেছি, এআর এন্টার, অ্যারে কমান্ড আমরা আগেও ইউজ করছি, এন্টার। এখানে রেক্ট্যাঙ্গেল, জাস্ট এখানে রো হবে 1, তারপরে বিটুইন হবে 4, এন্টার। এখানে অ্যাসোসিয়েটিভ অন রাখবো, ঠিক আছে? অ্যাসোসিয়েটিভ অন রাখবো। আর এটাকে আনবো যে আমাদের ইয়া পর্যন্ত, এই পর্যন্ত আনতে পারে, অথবা একটা বেশি আনলাম, ওকে। এরপর ক্লোজ এরিয়া দিলাম, ঠিক আছে না? এখন কি করব? এটাকে কপি করব, কপি করে এই পয়েন্টটা এই পয়েন্টে এসে বসাই দিব। এখন মাঝখানে কত ইঞ্চি পর পর? এই যে অ্যাসোসিয়েটিভ অন রাখছি কেন? কারণ অ্যাসোসিয়েটিভ অন রাখলে আপনার অ্যারেতে আবার যদি ক্লিক করেন আবার সে অ্যারে ক্রিয়েশনে ঢুকবে, অ্যারে এডিটে ঢুকছে এখন। তাহলে মাঝখানে কয় ইঞ্চি পর পর? যা সেই 4 এর জায়গায় 6 করে দিব, তাই না? তাহলে আমার ইজিলি চেঞ্জ হয়ে গেছে। এখন 6 করাতে সেটা কোথায়? ওইদিকে ভিতরে ঢুকে গেছে, তাই না? তাহলে ওখানে 6 হইতে পারবে না, ওখানে কত হইতে পারবে? 4। তাহলে আমাকে এটা এখান থেকে একটা কমাই দিতে হবে, ঠিক আছে? আমি যদি একটা এতটুকু পর্যন্ত আসে, ওকে, এতটুকু পর্যন্ত ঠিক আছে, তাই না? তাহলে একটা কমাই দিলাম, ওকে। এরপর আবার কি করব? এরপর তো আবার 4, তাহলে এটাকে কপি করে নিয়ে আসবো আবার সেম। এটা হচ্ছে, এটা খুব কম ইউজ করে, কেন এটা করলে পুরা বিমে আমাকে এরকম করে করে দেখানো। হ্যাঁ, এই যে এখানে দিলাম। এখন এটা তো 4 কতটুকু পর্যন্ত আসবে? এই পর্যন্ত আসবে। তাহলে এই যে একটা সিলেক্ট করে এই গ্রিপ পয়েন্টটা ধরে সোজা এখানে নিয়ে আসবে। হ্যাঁ, কলামের ভিতরে তো আর ইয়ার কি থাকবে না, মানে স্ট্র্যাপ দিতে পারবো না, এখানে এদিকে থাকবে। এটা ডিলিট করে দিব। যে অ্যাসোসিয়েটিভ আছে না, যতক্ষণ পর্যন্ত আমি শেষ করবো না ততক্ষণ পর্যন্ত আমি অ্যাসোসিয়েটিভ অন রাখবো, ওকে। এখন আমার 4 হয়েছে। এরপর এটা এনে 6 এরটা কপি করে বসাবেন। এটা হচ্ছে একটা টেকনিক, মানে যদি আপনি চান যে পুরো বিমে আপনি এভাবে দেখাবেন। 6 তো এই পর্যন্ত না, এই পর্যন্ত আসতে হবে। তাহলে সিলেক্ট করলাম, গ্রিপ পয়েন্টটা ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে? এরপর 4 এরটা কপি করে আবার বসাই দিব, তাই না? এখান থেকে সোজা এনে এখানে কপি করে বসাইলাম। তাহলে এটা কোথাটা? এই যে বেশি পুট চলে গেছে, তাই না? এদিকে বেশি চলে গেছে কোনটা? আচ্ছা, এটা সব কপি হয়েছে আমার। আচ্ছা, 2টা কপি হয়ে গেছে। আমি আগে এটাকে সিলেক্ট করে, 2টা না, আগে এটাকে সিলেক্ট করে এখান থেকে এদিকে আনি। আমার একসাথে 2টা কপি হয়ে চলে আসছে। আবার এটাকে আনতে হবে তো এই পয়েন্টে, তারপর এদিকে যাবে। এখন এদিকে বেশি চলে আসছে, এদিকে কমাই দিবেন একটা বেশি। হ্যাঁ, ঠিক আছে, এতটুকু পর্যন্ত দিতে হবে, তাই না? এরপর এভাবে কপি করে করে দিবেন। এরপর বলছেন কি, ওই যে কলামের ভিতরে তো স্টিরাপ থাকবে না, তাই না? তখন কি করবেন? এটাকে এইগুলাকে যেগুলা যেগুলা কলামের মাঝখানে আছে ওদেরকে সিলেক্ট করে এক্স লিখে এন্টার করে দিবেন, এক্সপ্লোড করে ফেলবেন। এক্সপ্লোড করে দিলাম। এরপর এই যে রডগুলো এখানে থাকার কথা ওদেরকে ডিলিট করে দিবেন, ঠিক আছে? এই তো
এটা তো অবশ্যই, এটা আমরা তো ইনফরমেশন, এটা ইনফরমেশনে যেভাবে এখানে তো অলরেডি আমরা বলে দিচ্ছি এখান থেকে এখানে দিবে, এখানে জাস্ট দেখানোর জন্য হ্যাঁ স্টেপ হবে এরকম, এখানে যে 4 6 দিতে হবে তাও না, এটা তো আমি বলে দিই না, এটা 4 নিচে তো বলে দিছি কত, ঠিক আছে। তারপর আমি মেনটেন করছি 4 4 দিছি, 6 দিছি, ঠিক আছে। আর কিন্তু যদি আপনি এভাবে পুরো বিমের মধ্যে দেখাতে চান তাহলে ওইভাবে কি করতে হবে, অ্যারে দিয়ে একটা একটা করে করে পুরো বিমে আপনি দেখাতে পারেন, ঠিক আছে। এটা একটা হইতে পারে আর কি। ওকে, এবার তো বুঝছেন নাকি? আর কিছু জিনিস বাকি আছে, এটাতে হচ্ছে ক্রস সেকশনটা আমরা পরের ক্লাস রাখবো, আর হচ্ছে স্ল্যাবের ব্যাপারে এই জিনিসটা আমি পরে আলোচনা করব। যদি যদি ক্র্যাঙ্ক বার ইউজ না করে, এখন কিন্তু সানমার ফিনলে ওরা কিন্তু ক্র্যাঙ্ক বার ইউজ করে না, দেখবেন ওদের স্ল্যাবে কোনো ক্র্যাঙ্ক বার নাই, ওরা রেনফোর্সমেন্ট ডিটেইলিংটা বিমে শেষ হয়ে যাচ্ছে, রেনফোর্সমেন্ট ডিটেইলিংটা এভাবে আছে, দেখে অনেক খিজিবিজি মনে হচ্ছে তাই না? হ্যাঁ, দেখে মনে হচ্ছে অনেক খিজিবিজি, কিন্তু এটা ওটার থেকে আরো ইজি, ঠিক আছে। এটা নিয়ে আমি একটু আলোচনা করবো আগামী ক্লাসে, ঠিক আছে, মনে করা দিবেন আর কি। খুব সিম্পল জিনিস, ঠিক আছে, কিন্তু একটু ওরা একদম প্রপার ইনফরমেশন দিয়ে ড্রয়িংটা করছে দেখে কি হিজিবিজি মনে হচ্ছে একদম, যেটা দেখছেন এখানে কোনো L/3 L/4 এর কোনো কথা নাই, ওরা কিন্তু ভ্যালু দিয়ে দিয়ে করছে, কিন্তু যারা এই ডিজাইন করে তারা কিন্তু কি কষ্ট করতে হয়, সানমারের প্রজেক্টে যে ড্রয়িংটা করছে তাকে কি অনেক কষ্ট করতে হয়েছে আর কি। একা করবেন না, আপনাকে এখানে কি ক্যাড অপারেটর কি আমরা রাখতেছি